হ্যালো বাচ্চারা, ভাইরা, বোনেরা, এইচএস এর পরীক্ষার্থীরা, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা। আমি প্রিয়ম দে, তোমাদের মেন্টার, তোমাদের দাদা, তোমাদের বন্ধু। এখন তোমাদের ফিজিক্সের কি চ্যাপ্টার পড়াবো? অল্টারনেটিং কারেন্ট, মানে এসি কারেন্ট, পরিবর্তী প্রবাহ, মানে পাল্টে পাল্টে যায় যে কারেন্ট, সেই কারেন্ট এখন তোমাদের পড়াবো। খুব সহজে মনে রাখতে হবে। অনেকে বলেছিলে যে এই চ্যাপ্টারটায় একটু সমস্যা রয়েছে, থিওরি দিকগুলো আমি একটু একটু করে বলছি এইচএস এর মতন করে, যাতে সহজে মনে রাখা যায় সেইভাবে এই চ্যাপ্টারটাকে দেখবো আমরা। এবং এই চ্যাপ্টারটায় বেশ কিছু প্র্যাকটিসের জন্য অঙ্ক দেবো, যেটা কিন্তু আমরা নেক্সট টপিক যেটা থাকবে সেইটার পরে, সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে সেই অঙ্কগুলো আমরা আলোচনা করব। তোমরা এই চ্যাপ্টারের এই যে ভিডিওর নিচে কমেন্টে আমাকে জানিয়ে দেবে কোন কোন নম্বর প্রবলেমগুলোতে যে ওয়ার্কশিটটা পাঠাবো তার মধ্যে সমস্যা হচ্ছে। আমরা সেগুলো সব একের পর এক তোমাদের হিন্ট দিয়ে দেবো। ওকে, চলো শুরু করা যাক। তো চোখের সামনে দেখতে পাচ্ছি এসে গেছেন এসি কারেন্ট, পরিবর্তী প্রবাহ। দেখা যাক, এখানে আমরা তো সবাই জানি যে আমাদের বাড়িতে আমরা এখন যে কারেন্ট ইউজ করি, আমাদের টিউব জ্বলে, লাইট জ্বলে, ফ্যান চলে, টিভি চলে, যা কিছু সমস্ত এসি কারেন্টেই হয়, এটা আমরা জানি। তো এসি কারেন্ট কেমন দেখতে হয় সেটাও আমরা জানি, যে এসি কারেন্টটা কিরকম দেখতে হয়। পরিবর্তী প্রবাহ বলছি কেন? পরিবর্তন হতে থাকে, একবার ওপর একবার নিচে, একবার ওপর একবার নিচে, এইভাবে চলে। এটাও আমরা জানি যে এটাকে কিরকম গ্রাফের মতন দেখতে হয়, এটাকে সাইন কার্ভের মতন দেখতে হয়, সেই জন্য এটাকে কি বলে? সাইনোসয়েডাল ওয়েভ। এটার ইকুয়েশনটা কিরকম হয় সেটাও আমরা জানি। দেখো, ই দিয়ে বলতে পারি, ই দিয়ে বললে ই নট সাইন ওমেগা টি, আর আই দিয়ে বললে আই নট সাইন ওমেগা টি। একটা কারেন্টের ইকুয়েশন, একটা ভোল্টেজের ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশনকেই আমরা কি ধরে নিয়েছি না, আমাদের এখানে জিরো থেকে শুরু হয়েছে, মানে ফেজ ডিফারেন্স যে বস্তুটা সেটি এখানে নেই। খুব ভালো কথা। এবার আমরা দেখব, এটা তো আমরা লিখে দিলাম, এটা কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়। আগেই আমরা কি পড়েছি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশের ফলেই কিন্তু আমরা পাই এসি কারেন্টকে। তো কেমন ভাবে পাই আমরা সেটা একটু দেখব। এখানে ওই ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ কিনা তড়িৎ চুম্বকীয় আবেশের ফর্মুলা থেকেই আমরা এসি কারেন্টকে সহজভাবে যদি আমরা দেখি, কি দেখতে পাচ্ছি? যে আমরা খুব সহজভাবে যদি ভাবি তাহলে দেখতে পাচ্ছি এই যে ওমেগা টি, এ যখন জিরো, অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে সাইন জিরো, তো প্রথমে জিরো, পাই বাই টুতে ম্যাক্সিমাম, তারপরে আস্তে আস্তে এইভাবে পরবর্তী প্রবাহ আমাদের ঘটছে, যেহেতু এ নিজেও ঘুরছে সেই কারণে। এবার ছোট্ট করে দেখব যে কেন এই ঘটনাটা ঘটছে। খুব তাড়াতাড়ি করে আমাদের দেখতে হবে যে কেন এই ঘটনাটা ঘটছে। খুব ভালো করে ভাবো, আমি কি বলেছিলাম? যেটা পড়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ, এটার মাধ্যমে সমস্ত কিছু আসবে। তো দেখা যাক কি করে এর মাধ্যমে আসছে। তো আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে এই যে ফাই ইকুয়ালস টু কি ছিল বাবা? বি ডট এ। এবার দেখো, যখন ওটা একটা যে কোনো পজিশনে থাকছে, মানে যে আমাদের লুপটা যেটা ঘুরছিল সেটা যখন একটা যে কোনো পজিশনে থাকছে, মানে এরকম একটা ধরো হয়ে আছে, এরকম একটা হয়ে রয়েছে, তাই না? এরকম একদম সোজা না থেকে একটু বেঁকে আছে, তাহলে কি হবে? এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে। তো যে কোনো অ্যাঙ্গেলে যখন রয়েছে সেরকম একটা নিই, মানে বি ডট এ করলে আমরা কি পাই? বি এ কস থিটা পাই। এবারে আমরা কি জানি? থিটার জায়গায় কি লিখতে জানি? ওমেগা বাই থিটা বাই টি, মানে আমরা কি জানি? ওমেগা জানি। তাহলে থিটার জায়গায় আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা মানে বি এ কস ওমেগা টি। ঠিক আছে না? এবার যদি আমি বলি না, এখানে যেটা ছিল অ্যাকচুয়ালি যেটা হয় ঘটনাটা এই ধরনের, যে আমাদের এই যে এই লুপগুলো থাকে যেটা ঘুরছে,
এটা শুধু এরকম একখানা এরকম তারের মতন রডের মতন তো আর থাকে না, এর মধ্যে অসংখ্য এরকম, এ বাবা সাদা দিয়ে করে ফেললাম, এর মধ্যে এরকম অসংখ্য পাক থাকে, এর মধ্যে এরকম অসংখ্য পাক থাকে। কিরম ভাবে দেখাবো পাকটা, কোন কালি দিয়ে, এটা দিয়ে দেখাই। হ্যাঁ, তো এর মধ্যে এরকম পাক সংখ্যা থাকে, গোল 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 থাকে। তো এটা যখন আমরা করব তাহলে এটার সঙ্গে একটা কি করতে পারি আমরা, এটার সাথে সাথে এর সাথে আমরা একটা একে দিতে পারি হচ্ছে n, মানে টোটাল নাম্বার অফ টার্নস। তাহলে এখানে একটা কি হলো n বসিয়ে দিলাম, এখানেও একটা n বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম ভাইয়া, আমরা পেলাম যে phi ইকুয়ালস টু, এরম ভাবে মনে রাখি, হ্যাঁ ভালো লাগবে, ব্যান কস ওমেগা টি। এটা পেলাম phi ইকুয়ালস টু। আমাদের তো বের করতে হবে কি, এসি কারেন্ট। কারেন্ট মানে কখন কারেন্ট যাবে, তার জন্য তো আগে ইএমএফ লাগবে, তাই না? কারেন্ট বের করতে গেলে তার জন্য আগে লাগবে হচ্ছে ইএমএফ, তড়িৎ চালক বল। সেটা কিভাবে আসে, সেটা আমাদের কে দেয়, এইখান থেকে ই ইকুয়ালস টু কি জানি আমরা, মাইনাস ডি ফাই ডিটি। তো কি ঘটনা ঘটতে চলেছে দেখো, ডিডিটি মাইনাস বাবুকে রাখলাম, অফ ব্যান কস ওমেগা টি, অর্থাৎ কি না, এখান থেকে কি দেখছি, এরা সবাই বেরিয়ে এলো, কস ওমেগা টি কি হয়ে গেল, ডিফারেন্সিয়েট হওয়ার পরে কি হয়ে যাবে, সাইন ওমেগা টি। আগে কি থাকবে, মাইনাস থাকবে, কস থিটা জানো তোমরা মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস আছে, দুজনে মিলে কেটে কুটে একাকার, তাহলে এটা কি দাঁড়াবে, ব্যান। আচ্ছা এবার সাইন ওমেগা টি আমরা করছি এখানে ডিডিটি, তাহলে আরেকজন কে আসবে এক্সট্রা, ওমেগা, তাই তো? তাহলে এটা কি হবে, ব্যান ওমেগা সাইন ওমেগা টি। আমরা তাহলে কি পেলাম, আমরা তাহলে পেলাম এখান থেকে যে ই ইকুয়ালস টু ব্যান ওমেগা সাইন ওমেগা টি। এমনি কি ধরে আমরা এগোচ্ছিলাম, আগের পাতায় কি পড়েছিলাম, এই জিনিসটা কি হয়, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি বা ই এম ই ম্যাক্সিমাম। এই জিনিসটাকে আমরা কি বলি, এখানে যে ভদ্রলোক রয়েছেন এনাকে কি বলি, এনাকে কি বলি, পিক ভ্যালু, মানে সর্বোচ্চ মান, তাই না? এটাকে কি বলি, সর্বোচ্চ মান, তাই না? তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি, এই জিনিসটা ইকুয়ালস টু কি, এই জিনিসটা, ঠিক আছে একদম। তার মানে আমরা কি বুঝলাম, সর্বোচ্চ মানের একটা হিসেব পেলাম, আরো কি হিসেব পেলাম, আরো হিসেব পেলাম যে তড়িৎ চুম্বকীয় আবেশ যেভাবে ঘটে আমরা করেছিলাম সেই একই ফর্মুলা দিয়ে আমরা দেখলাম এসি কারেন্ট তৈরি হলো, ঠিক আছে? এসি কারেন্ট তৈরি হলো ওই একই রকম ভাবে। এসি কারেন্টে কে কে আছে, তিনজন আছে এখানে, একজনের নাম হচ্ছে আর, আমরা কাকে কাকে নিয়ে কাজ করি, আর, একজন আছে এল, একজন আছে সি। তো একে আমরা কি বলি, রেজিস্ট্যান্স, একে আমরা কি বলি, ইন্ডাকটেন্স, একে আমরা কি বলি, ক্যাপাসিটেন্স। মানে ধারকত্ব হলো, এল মানে কি বুঝি, সাবেশাঙ্ক, আর মানে কি বুঝি, রোধ, তাই না? আমরা যেটা সহজে মনে রাখবো, সামনে এইচএস এসে গেছে, ঝটপট মনে রাখবো, কি মনে রাখবো, এই যে আর যখন থাকে আমরা মনে রাখবো আর এতে কি হয়, ভি অ্যান্ড আই দুজনেই সেম সমান ফেজে থাকে, দুজনেই কি থাকে, সমান ফেজে থাকে, দুজনেই সমান ফেজে থাকে, খুব ভালো।
এল কি করে হয় না হয় সেগুলো আমরা পরে করব, কিন্তু এগুলো আগে আমাদের মনে রাখতে হবে। এল কি করে? মনে রাখতে হবে যে এল ইহা কারেন্টকে, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট, মানে এটা লিড আর ল্যাগ মানে কি, কারেন্ট আর ভোল্টেজ এর মধ্যে দিয়ে একই সময় একই রকম ভাবে যাচ্ছে। এল এখানে আমরা কি দেখি, আমরা আই মানে কারেন্ট জিনিসটা কি করে, ল্যাগ মানে পিছিয়ে থাকে। কত? পিছিয়ে থাকে। কত? π/2। π/2 অ্যাঙ্গেলে কারেন্ট পিছিয়ে থাকে। উল্টো দিক থেকে ভাবলে ভোল্টেজ যখন হয়, ভোল্টেজ কি করে আবার, এ পিছিয়ে থাকে তো ও এগিয়ে থাকে। এদের হচ্ছে এরম নিয়ম। ভোল্টেজ তাহলে কততে লিড মানে কি, এগিয়ে থাকবে। কত এগিয়ে থাকবে বাবা? ভোল্টেজ এটাও π/2 তে এগিয়ে থাকবে। সি কি করে? সিতে আইটা উল্টো দেখো, সিতে আইটা এগিয়ে থাকে। কত এগিয়ে থাকে? π/2। আর ভিটা কি থাকে? পিছিয়ে থাকে। ভিটা কি করে? পিছিয়ে থাকে। কত? ওই একই রকম ভাবে। ঠিক আছে, আমরা আই দিয়েই কাজ করব। মানে এখানে আই থাকে হচ্ছে পিছিয়ে, এখানে আই থাকে হচ্ছে এগিয়ে। π/2 পিছিয়ে থাকে, ওর কাছে π/2 এগিয়ে থাকে। এইভাবে আমরা মনে রাখবো জাস্ট। এবার কি হচ্ছে দেখো, এবার আমরা দেখব এখানে যে এটা কি হয়, ইন্ডাক্টর মানে জানি আমরা এই যে এরম যাকে দেখতে হয়, এর মধ্যে দিয়ে কি হয়, ডিসি কারেন্ট পাস করে যায়, মানে চলে যায়। কি সমস্যা হয় এখানে, এসি কে কি করে, ব্লক করে, মানে যেতে বাধা দেয়। মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। সিতে কি হয়, উল্টোটা, এসিটা পাস করে মানে চলে যায়। ডিসিটা কি হয়, এখানে আমাদের ব্লক হয়, মানে বাধা দেয় বা বাধা পায়। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এবার এইখান থেকে ফেজারটা কিভাবে ড্র করা হয় সবাইকার জন্যই, সেটাও একটুখানি দেখে নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। এইখানে এইখানে এই, তো এটা হচ্ছে গিয়ে কি, আমরা মনে করছি যে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা, নর্মালি তোমরা ভাবতে পারো, অথবা এইরকম একটা লাইন ভাবো, যেটা দিয়ে আমরা কারেন্টকে নির্দেশ করছি, মানে সার্কিটের যে কারেন্ট যাচ্ছে, মেন কারেন্ট, তাকে নির্দেশ করছে। তো এটা যদি কারেন্ট হয় তাহলে আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই লাইন বরাবরই কি হবে, ভোল্টেজ হবে। তো এটাকে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বলে, VR বললাম। ওরা একই লাইনে থাকে, সেই জন্য কি বলছি আমরা, সেম ফেজে থাকে, মানে সেম দশায় থাকে। এইবার যদি এটা এখানে হয় তাহলে কি, এরকম একটা টেনেছিলাম ফার্স্টে, এইখানে কারেন্টটা সার্কিটে যাচ্ছে, সেটা সবাইকার জন্য একই রকম ভাবে টেনে দিলুম, তো এটাকে আই বললাম। তো এখন কি হবে ভাইয়া, এখন দেখো আমরা যদি বলি যে ভোল্টেজটা কি করেছে বলেছি, ওখান থেকে এগিয়ে রেখেছে নিজেকে, ভোল্টেজটা নিজেকে এগিয়ে রেখেছে, তাহলে ভোল্টেজটা কোথায় হবে ভাইয়া, ভোল্টেজটা হবে হচ্ছে এই বাবা, ভোল্টেজটা হবে হচ্ছে এই দিকে, মানে এই অ্যাঙ্গেলটা সে জাস্ট 90 ডিগ্রি ভেবে চলো, কারণ কি বলেছি, এগিয়ে থাকবে কত, π/2 অ্যাঙ্গেলে। তাহলে এইটা আই হলে এইটা ওখানে ভি হচ্ছে, ভি কি বলছি, VL বলছি, কারণ এই ইন্ডাক্টরটাকে বোঝানোর জন্য। এবার এইখানে কি হচ্ছে দেখো ভাই, এইখানে এই আর এই,
তো এখানে খুব সুন্দরভাবে কি রয়েছে আই। তো কি করছে ক্যাপাসিটারে, ভোল্টেজ বাবু পিছিয়ে থাকছে, তাহলে কোন দিকে থাকবে এটা, এই দেখো এইরকম 90 ডিগ্রি পিছনে ভি সি। আমরা শুধুমাত্র এই জিনিসটাকে আগে মাথার মধ্যে বসিয়ে নেব, এটাকে আমাদের মনে রাখতে হবে, তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন ইন ডিটেলে এত পড়ার সময় নেই, সেই হেতু যার যার সমস্যা আছে তারা এইভাবে মনে রেখে এগোতে পারো। এরপর দেখা যাক, আমরা এরপর বলতে পারি যে কেন, মানে এই যে পিছিয়ে রয়েছে কেউ এগিয়ে রয়েছে, কেন পিছিয়ে থাকবে কেন এগিয়ে থাকবে, সেগুলো তো আমাদের মানে দেখতে হবে, কেন কি বৃত্তান্ত কিভাবে হচ্ছে। তো এতক্ষণ আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে ইন্ডাক্টর নিয়ে কথা হয়ে গেছিল, রেজিস্ট্যান্স নিয়ে আমাদের অত কথা বলার দরকার নেই। তো ইন্ডাক্টর নিয়ে আমাদের কথা হয়ে গেছিল, রাখলাম ইন্ডাক্টর, এই গেল এই গেল। এবার কি কারেন্ট দেবো এখানে, এখানে তো এসি কারেন্ট পড়াচ্ছি, তাহলে এরম ড্র করতে হবে, এরকম এরকম ব্যাটারির সিম্বল এখানে আমরা ড্র করব না। বোঝা গেছে? তাহলে এটা কি হলো, আমাদের এসি কারেন্টের সিম্বল দিলাম। এবার কি করব, একটা সুইচ বসিয়ে দেবো, মানে সুইচ বসিয়ে দিলে কি হবে সেটা দেখা যাক। এটাকে কি বলছি, এল। তো এর অ্যাক্রসে যেটা জড়ো হয় তার নাম কি, তার নাম হচ্ছে ভি এল। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এখান দিয়ে যদি আই কারেন্ট যায়, ওখানে যদি এল থাকে, আর এইখানের ই যেটা, এখানের ই ইকুয়ালস টু আমি কি বলতে পারি, একই রকম ভাবে যেমন লিখেছিলাম ই নট সাইন ওমেগা টি। দেখো ঠিক আছে, লিখতে পারি। এবার এই যে ই নট সাইন ওমেগা টি আমি এখানে লিখলাম। তো আর একটা জিনিস আমরা ভাবতে পারি যে এই যে ভিএল, এটা কি ইন্ডাক্টর, ইন্ডাক্টর মানে কি, দেখো এই যে গোল 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 ঘুরছে, মানে কি এখানে আবেশ হচ্ছে। ঠিক আছে, তো তার ফলে ইন্ডাক্টরের যে এর অ্যাক্রসে যেটা তৈরি হবে ভিএল, মনে পড়ে এটা আমরা কি বের করেছিলাম, এর মানটা আমরা কত বের করেছিলাম, আমরা আগের ক্লাসে কি বের করেছিলাম, এল ডিআই ডিটি, মনে পড়ে? তাহলে আমরা যদি এখানে কেভিএল মানে কেভিএল ইউজ করি, মানে কিরচফের সূত্র, ভোল্টেজ সূত্র যদি আমরা এখানে ইউজ করি, তাহলে কি পাবো দেখে নি। তাহলে আমরা পাবো হচ্ছে যে এখানে ই আছে, তাহলে সেখান থেকে কত বাদ যাচ্ছে, এইটা থেকে বাদ যাচ্ছে এর ভোল্টেজটা, মানে সামেশন অফ ভি ইকুয়ালস টু ছিল 0। তাহলে এই হচ্ছে সোর্স, এখান থেকে কি এর অ্যাক্রসে ড্রপ হবে, তাই তো, মাইনাস এটা কত হবে, এল ডিআই ডিটি ইকুয়ালস টু 0। আশা করি এটুকুন বোঝা গেছে। এইবার আমরা কি করব, সুন্দরভাবে ই এর জায়গায় দেখো, এই ই এর জায়গায় কাকে বসাবো, ই নট সাইন ওমেগা টি কে ই এর জায়গায় বসিয়ে দেবো। ঠিক আছে, বসালাম, ইকুয়ালস টু এরম করে দিলাম নাকি, এল ডিআই ডিটি। ওকে, ঠিক আছে, এইটুকুন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, বোঝা গেছে আরামসে। তো আমরা এখান থেকে কি করব, দেখো ডিআই, এখানেই আমাদের যত চিন্তা, এইটা বাই এটা সাইন ওমেগা টি ডিটি করলাম। ঠিক আছে, দুদিক ইন্টিগ্রেশন করে দিই আমরা। ইন্টিগ্রেশন করে দিলে কি হবে, এখানে যেহেতু ডিসি কারেন্ট নেই, তাই আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে অমিট করে দিতে পারি, উড়িয়ে দিতে পারি। তো এইটা সাইন ওমেগা টি ডিটি বসালাম, ফাইনালি কত হবে বলো, কত হচ্ছে, ই নট বাই এল সাইন ওমেগা টির জায়গায় আসছে হচ্ছে কস ওমেগা টি বাই ওমেগা আসবে, তাই না, কস ওমেগা টি বাই ওমেগাটাকে আমি এখানে এইখানে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা খুব ছোট দেখতে হয়ে গেছে না এটা, বাই ওমেগাটাকে আমি এইখানে লিখে দিলাম। ঠিক আছে, ওকে, চলো মাথাটা
এবার একটু ঠান্ডা করো, এখানে একটা মাইনাস হতো যেটা লেখা হয়নি এখনো, লিখলাম। ঠিক আছে, খুব ভালো কথা। এবার দেখো আই ইকুয়ালস টু, আমরা এটা একটু অন্য কালার নিয়ে নিই, আই ইকুয়ালস টু আমরা কি জানি, আই নট সাইন ওমেগা টি, এটা হয় হয়তো আমরা জানি তো। তো এই যে ফরম্যাটে আমাদের তাহলে আনতে হবে। তাহলে এইখান থেকে কি দেখতে পাচ্ছি বলো তো, এখান থেকে দেখতে পাচ্ছি আই ইকুয়ালস টু ই নট, এইটাকে লিখছি আর কি, ই নট বাই ওমেগা এল। আচ্ছা, যে কস ওমেগা টি মানে এটা অ্যাজ এ হোল মাইনাস কস ওমেগা টি হিসেবে রয়েছে। তাহলে আমরা, আচ্ছা মাইনাসটাকে না আমি রাখলাম, তাহলে কস ওমেগা টিকে কি লিখতে পারি, সাইন পাই বাই টু, এরকম লেখা যায় তো। এটা কি করছে, এর একটা এক্সট্রা ব্র্যাকেটটা, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কত ছিল, কস থিটা, এরকম লিখলাম। আগে একটা মাইনাস রয়েছে, তাহলে দেখো এই মাইনাসটা যখন যাবে এর ভেতরে ঢুকে যাবে, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, ই নট বাই ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। বুঝতে পারলে জিনিসটা? এবারে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কম্পেয়ার করলে কি পাচ্ছি, এই টোটাল জিনিসটাই কি, এটাই কি বস্তু আমাদের আই নট। এবার আই নট কখন হয়, আই ইকুয়ালস টু কি হয়, ভি বাই আর, এটাই আমরা পড়ে এসছি একদম ছোটবেলা থেকে, ভি বাই আর। তো ই নট তো ঠিক আছে, সর্বোচ্চ মান, চরম মান, পিক ভ্যালু। তো ই নটটা মানে ভোল্টেজ বোঝাই গেল, তার মানে আর এর রোলটা কে প্লে করছে, আর মানে কে, এখানে রেজিস্ট্যান্স, রোধটা এখানে কত, সেটা হচ্ছে ওমেগা এল। তো এই জিনিসটাকে আমরা কি বলছি, তার মানে এক্স এল দিয়ে বলছি, এক্স এল লিখছি এটাকে, ঠিক আছে, ইকুয়ালস টু ওমেগা এল। ঠিক আছে, এর ইউনিটও ওহম। এই এক্স এল মানে কি, এটা হচ্ছে গিয়ে আমাদের এইটার জন্য যে রোধ, ঠিক আছে, ইন্ডাক্টরের জন্য যে রোধ, তাকে আমরা কি বলছি, তাকে আমরা জেনারেলি বলি হচ্ছে, এগুলোকে আমরা বলি রিঅ্যাকটেন্স বলে থাকি। ঠিক আছে, রোধ প্রপারলি বলি না, রিঅ্যাকটেন্স বলে থাকি। সবাইকে একসঙ্গে আমরা ইম্পিডেন্সও বলি, আসছি পরে, সেটা তোমরা জানতে পারবে। তো ওমেগা এল এটার ইউনিট ওহম হয়। খুব ভালো কথা, এখান থেকে এটুকুন আমরা জানতে পেরেছি, এটা আই নট জানতে পেরেছি। এবং এখান থেকে কি বুঝতে পারছি, দেখো এখান থেকে তোমরা বুঝতে পারলে ফাইনালি, তার মানে জিনিসটা কি দাঁড়ালো, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, অর্থাৎ কি না, এখানে দেখতে পেলে তাহলে কারেন্টটা কি হলো। দেখো আমরা এখানে ভোল্টেজের সময় নর্মাল ফর্মুলা নিয়েছিলাম, ই নট সাইন ওমেগা টি, মানে কোনো ফেজ ডিফারেন্স এখানে ধরিনি। এখানে দেখো কারেন্টটার ফেজ ডিফারেন্সে কত এসে গেল ফাইনালি, কারেন্টের ফেজ ডিফারেন্সে ফাইনালি এসে গেল তো মাইনাস পাই বাই টু। মানে কি বুঝলাম, পাই বাই টু অ্যাঙ্গেলে ও পিছিয়ে পড়লো, অর্থাৎ কিনা এখানে কারেন্ট পিছিয়ে আছে ভোল্টেজের থেকে, যেটা এখানে দেখিয়েছিলাম। দেখো এই যে ভিএল, সেখানের থেকে দেখো কারেন্টটা ওর পিছিয়ে রয়েছে, এইভাবে আমরা দেখালাম। একই রকম ভাবে আমরা ক্যাপাসিটরের জন্য বের করতে পারি। ক্যাপাসিটর বাবুকে আমরা এখানে আঁকলাম, ক্যাপারে ক্যাপা ওরে তুই ক্যাপারে, তুই হলি ক্যাপারে ক্যাপা খ্যাপা তুই। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা ধরলাম ভোল্টেজ পড়ে আছে কত না, ভি সি। ঠিক আছে, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ভিসি। কারেন্ট একই রকম ভাবে কি হবে, কারেন্ট একই রকম ভাবে এসি কারেন্টই যাবে, যেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, কারণ আমরা এসি কারেন্ট পড়ছি, তাই এর মধ্যে দিয়ে এসি কারেন্ট পাস করবে। এবার আমাদের দেখতে হবে এখানে কি হচ্ছে। আচ্ছা, ক্যাপার কাজ কি, ক্যাপার কাজ তো ভাই চার্জ স্টোর করা, তাই না, কিউ। তাহলে ক্যাপায় যে চার্জটা যেটা থাকবে ক্যাপার মধ্যে আসবে,
সেটা কত হবে? কিউ ইকুয়ালস টু সি ইন্টু ই, মানে সি ই নট সাইন ওমেগা টি। বলতে পারি? পারি তো ভাই বলতে। এইবার দেখো, এইবার কারেন্ট মানে আমরা কি জানি? এদিকে ডি কিউ ডিটি জানি তো, বসাও এখানে। তাহলে এটাকে কি লিখবো? একই রকম আগেরটার মতন করেই আমরা করছি। ই নট সি, এটা হয়ে যাবে গিয়ে কস ওমেগা টি বাই, এই পাই কেন, কস ওমেগা টি ইন্টু ওমেগা, ওমেগাটাকে সামনে এনে দিই, এখানে এনে দিই। ওকে, এবার দেখো আমরা আবার এইখান থেকে কি বলতে পারছি জিনিসটাকে, এই ই নট বাই এটাকে 1/ωc লিখলাম, কস ওমেগা টি। ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। আই মানে কি জেনেছি আমরা? জেনেছি, বুঝেছি, পড়েছি আমরা এইরকম, আমরা এইরকম। তাহলে আই নট মানে কি বোঝা যাচ্ছে? এই পুরো ব্যাপারটা। ই নট মানেটা কি? আবার ভোল্টেজ। তাহলে এই আই নটের মানেটা কি দাঁড়াচ্ছে? এই আই নট মানে তো সেই ভি বাই আর এই বস্তুটাই দাঁড়ায়। তো এই ভি বাই আর না লিখে আমরা এখানে এক কাজ করি, ই বাই আর লিখি এটাকে। চলো, আচ্ছা চলো, ই নট বাই আর। এই আরটা কি? এই আরটা হচ্ছে আমাদের, এবার এটাকে বলবো কি, এক্স সি দিয়ে বোঝাবো, ক্যাপাসিটারের জন্য যে রেজিস্ট্যান্স হিসেবে যেটা কাজ করছে, ঠিক আছে, ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স যেটা আমাদের। তো কি হবে এখানে দেখো ভাইয়া, তো আমরা তাহলে বুঝতে পারলাম এখানে যে এক্স সি ইকুয়ালস টু 1/ωc, এটাও আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে, তাই না? তো এখান থেকে আমরা কখনো যদি জিজ্ঞেস করে যে ক্যাপাসিটরের অ্যাক্রসে এটা কত, তো সেই মুহূর্তে কারেন্ট যদি আই যায়, আই ইন্টু এক্স সি বলেও এটা আমরা বলতে পারি। ফিরে আসছি এখানে, তো এখান থেকে আমরা কি দেখলাম? এটাকে এবারে আই নটই লিখে দিই ভাই, আই ইকুয়ালস টু, এখান থেকে করতে করতে গেলাম, আই ইকুয়ালস টু আই নট লিখে দিলাম, কস ওমেগা টি, কস ওমেগা টি। এইবার এটাকে কি লিখতে পারি? এটাকে এরাম লিখতে পারি যে সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু হলে তো কসই হবে, আর সাইন তো সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ, তাই না? তাহলে হিসেবে কি দেখতে পাচ্ছি এখানে? কারেন্ট কি করছে? এগিয়ে থাকছে, মানে লিড করছে। তাই জন্যই এখানে আমরা কি দেখেছিলাম গ্রাফটায়, যে এইখানে কারেন্ট, এখানে যদি কারেন্ট থাকে তাহলে এখানে নিচের দিকে থাকে ওর ক্যাপাসিটিভ ভোল্টেজ, ঠিক আছে? এই অবধি বোঝা গেল? চলো এবার আমরা একটু সহজে কিছু জিনিসপত্র দেখি। আচ্ছা, সেটা দেখার আগে আমরা অন্য আর একটা জিনিস নিয়ে দেখি। তাহলে আমরা একটা দেখলাম জিনিস, রেজিস্ট্যান্স আর। এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স আর কার জন্য না, ওই নর্মাল রেজিস্ট্যান্স যেটা এতদিন পড়ে আছে, এটা নিয়ে আর কি বলবো। তো নেক্সটের জন্য কি দেখলাম? একটা এর জন্য কি তৈরি হলো? এই জিনিসটা অদ্ভুত। আচ্ছা, এর জন্য কি তৈরি হলো? এই জিনিসটা খুব ভালো। দেখো একটু আগে আমরা কি বলেছিলাম? ডিসি কে এ কি করে? এই যে আমরা কি বলেছিলাম একটু আগে? ডিসি পাস, এসি ব্লক। কেন বলেছিলাম? দেখো এইখান দিয়ে ধরো কোনো কারেন্ট যাচ্ছে, যদি ডিসি কারেন্ট হয়, তো ডিসি কারেন্ট যদি হয়, এটা কি? এটা অ্যাকচুয়ালি এ যাতে কি? এ যাতে তো রোধ, তাই না? তো এক ধরনের রোধ, যাতে মানে বাধাই তো দেবে ওই কারেন্ট ফারেন্ট যখন যাবে ওদেরকে। তো দেখো
ডিসি মানে আমরা কি বুঝি? ডিসি কারেন্টে তো স্ট্রেট লাইন মানে এইরকম যাবে। ডিসি কারেন্টের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি কত হয়? 0। তাহলে এক্স এল ইকুয়ালস টু ওমেগার জায়গায় আমরা এটা লিখতে পারি তো 2πf ইন্টু এল, তাই না? এসি কারেন্টে কম্পাঙ্ক মানে 0। তাহলে এই 0 বসলে আমরা কি বুঝছি? এক্স এল কি হয়ে যাচ্ছে? 0। রোধের কোনো বস্তুই থাকছে না, এই কারণের জন্যই কি হয়ে যাচ্ছে? ডিসি সহজেই যাচ্ছে। আর নিয়ে তো কোনো ঝামেলা নেই, ও এসিতেও যেমন একটু যা বাধা দেবে, ও ডিসিতেও বাধা দেবে, সেই জন্য ওর কোনো ঝামেলা নেই। তো ওকে আমরা বের করে দিলাম এখান থেকে, বললাম যা ভাগ। এবার কি হলো দেখো ভাইয়া, আমি যদি বললাম ধরো, এবারে ধরো আমি এইটাকে আমি পাঠাচ্ছি, এবারে এসি পাঠাচ্ছি, এর মধ্যে দিয়ে এসির মধ্যে কি থাকে? কম্পাঙ্ক হয়, ফ্রিকোয়েন্সি হয়। দেখো এইখানে তাহলে এক্স এল ইকুয়ালস টু কত হবে? 2πf ইন্টু এল। এবারে এসি কারেন্টের যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি যত বাড়বে এই এক্স এল এর মান এও তত বাড়বে। তাহলে এক্সেল এর মান বাড়ার ফলে কি হবে না, এটার ফলে তার মানে আমরা কি বুঝবো? রোধ বাড়বে, তাই না? রোধ বাড়লেই কি হবে? ওই জন্য কি করবে? এসি কে বাধা দেবে। বুঝতে পারলে আমার কথা? এসি কে বাধা দেবে। যদি ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, মানে এফ টেন্স টু ইনফাইনাইট হলে এক্সেলটাও কি হয়ে যাবে? প্রচুর বেশি হয়ে যাবে, অনেক রোধ হয়ে যাবে ওটার জন্য। বোঝা গেল? এবারে দেখো এখানে কি হচ্ছে, আমি ধরলাম প্রথমে ডিসি কারেন্ট যাচ্ছে। প্রথমে যখন ডিসি যাচ্ছে তো ফ্রিকোয়েন্সি কি? টেন্স টু 0। ফ্রিকোয়েন্সি নেই বললেই হয়। তো ফ্রিকোয়েন্সি 0 যখন, অ্যাকচুয়ালি 0 এখানে ইকুয়ালস টু 0 লিখেছি, তো টেন্স টু 0ই ধরা উচিত। হ্যাঁ, তো এফ টেন্স টু 0 যখন, তখন এটাই কত হয়ে যাবে? দেখো 1/2πfc, এখানে এফটা টেন্স টু 0 যখন, তাহলে এক্সসি কত হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো সেই জন্যই ও কি করে? সেই জন্যই অনেক রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার জন্য ডিসি ব্লক হয়ে যায়। সুন্দরভাবে কি হয়, যখন এফ বেশি থাকে তখন এক্সি কি হয়ে যাবে? 1/2πfc। এইটা থেকে দেখো এফ যত বাড়বে এই ক্ষেত্রে এক্সির ভ্যালু তত কমবে। সেই জন্য কি হচ্ছে, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি থাকে, সেই জন্য এসি কে ও পাস দিয়ে দেবে, বলে যাও রাস্তা খোলা হয় জনাব, চলে যাইয়ে। এইবার যে এলসিআর সার্কিটের গল্প, খুব সহজে, খুব ছোট্ট করে, ঠিক আছে? অত ঝামেলা ঝাঁটিতে আমরা যাব না, তো খুব সহজে, খুব ছোট করে চলো। টিং টি টিং টি টিং, ডিং 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 ডি ডিং ডি ডিং, ডিং 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 ডি ডিং ডি ডিং। দেখো, আচ্ছা, আর একটা জিনিস আমার এখানে একটু বলতে হতো, বলেই দিই। তো আমরা কি দেখছি এখানে, আমি যদি গ্রাফটা নিই, এইদিকে ওমেগাও বলতে পারি, ফ্রিকোয়েন্সিও বলতে পারি, কারণ ওমেগা মানে 2πf আর ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সি। তো এটার রেসপেক্টে আমি যদি বলি যে এক্স
বা আর যাদেরকে বলছি, দেখো কি হবে, যেটা রেজিস্ট্যান্স তার তো কিছু যায় আসে না, ফ্রিকোয়েন্সি বাড়ছে কমছে থাকছে বড় হচ্ছে কিছু যায় আসে না। তাহলে রেজিস্ট্যান্স হলে কি হবে, এরম ভাবে চলে যাবে, এটা কি আর এর গ্রাফ হবে। নেক্সট হচ্ছে কিসের গ্রাফ হবে ভাইয়া, দেখো এরপরে আমরা কি জানি, যখন এক্সি সেটা কেমন হয় 1/ওমেগা সি, তার মানে কি না ওমেগা যত বাড়বে, দেখো 1/এর গ্রাফটা তাহলে কিরকম হবে, এইরকম গ্রাফ হবে। ঠিক আছে, এটা কার জন্য, এটা এক্সি ক্যাপাসিটারের জন্য। এবার অন্যজন কে রে ভাই, অন্যজন এই কালারে আসবে অন্যজন। অন্যজন কি ছিল, এক্সএল ছিল। এক্সএল মানে কি ছিল, ওমেগা এল। তার মানে কি ওমেগা যত বাড়বে এল এক্সএল একই রকম ভাবে বাড়তে থাকবে, তাই না? ওমেগা বা এফ যত বাড়বে ও একই রকম ভাবে ওর যেটা ভ্যালুটা সেটা বাড়তে থাকবে। তো এটা এইরকম ভাবে চলে যাবে, এটাকে আমরা বলবো এক্সএল। তাহলে এই যে তিনজনের যদি আমরা বলি, দেখো আর আর এফ এর গ্রাফ আঁকতে দেয় না জেনারেলি, দিলে এই দুটোর মধ্যেই দেয়, দিলেও অসুবিধা নেই। এটা আগে আমি একটা জায়গাতেই তিনজনকে ড্র করলাম। এবার যদি বলে যে এক্সি সঙ্গে গ্রাফটা আঁকতে, তখন এই গ্রাফটা, যদি বলে এক্সএল এর সঙ্গে তখন এই গ্রাফটা। বোঝা গেল কেন কিভাবে হলো, এটা হাইপারবোলিক গ্রাফ ইকুয়েশন দেখি পরিষ্কার বোঝা যাচ্ছে। চলো আমরা এটাই যাই, এটাই গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আছে আর, এখানে আছে এল, এখানে আছে সি। কে কে আছে, একজন আছে আর, একজন আছে এল, একজন আছে সি। আর এল সি যাচ্ছে কারেন্ট আই। আমরা খুব সহজে এটাকে বুদ্ধি লাগিয়ে যদি করতে চাই, আমরা একটা ফেজার ডায়াগ্রাম এঁকে ফেলি। তো এরকম হাতে না টেনে একটু সুন্দর করে আমি এই যে এঁকে দিয়ে টানি একটা। বেঁকে গেছে। তো এখানে কি হয় দেখা যাক। আমরা এতক্ষণ কি করছিলাম, আমরা ধরে নিচ্ছিলাম যে এই যে আইটা, এখানে যে আইটাকে আমরা ধরছিলাম, এতক্ষণ ধরে ফিক্স ধরছিলাম তো আইটাকে এরম বরাবর, এখনো তাই করব। তো এটাকে ধরলাম, আরে হ্যাঁ চলো আইটাকে আমরা ফিক্স ধরলাম এইটা বরাবর। তো এটার নাম দিলাম, এটাকে কি বললাম, আই। কারণ এটা আছে কিসে, সিরিজে আছে, সবাইকার সঙ্গে একইভাবে কারেন্টটা যাচ্ছে। ইনিশিয়ালি কারেন্টকে আমরা এইভাবে একই রকম ভাবে রাখলাম। কি জেনেছি, জেনেছি বুঝেছি করেছি আমরা কি, এই বরাবর আমরা জানি ভিআর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেইটা। আবার কি এর অ্যাক্রসে যেটা তৈরি হবে সেটাকে আমি ভিএল বলবো, এটার অ্যাক্রসে যে তৈরি হবে সেটাকে আমি কি বলবো, ভি সি বলবো। দেখো ওহমসের সূত্র অনুযায়ী আই ইন্টু আর, তো ভি আর মানে আমরা যদি লিখতে পারি আই ইন্টু আর, তাহলে ভি এল মানে কি লিখতে পারবো, আই ইন্টু এক্সএল, রোধ হিসেবেই তো কাজ করে এই রিঅ্যাক্ট্যান্স। এবার ভি সি মানে কি লিখতে পারবো, আই ইন্টু এক্সি। খুব ভালো খুব ভালো। তো ভাইও বহনো, আমরা কি দেখেছিলাম একদম আগের সেই ছবিতে, চলো চলে যাই একবার এই যে ছবিটায়, ভিএল কোন দিকে ছিল, আমরা কোন দিকে জানি অ্যাঙ্গেল হয়, ঘড়ির কাঁটার উল্টো দিকে অ্যাঙ্গেল ঘুরে ঘুরে বাড়তে থাকে। এখানে কি দেখছি, আই এর থেকে 90 ডিগ্রি এগিয়ে ছিল যেটা আমরা করেছিলাম। আর এখানে কি হয়েছে, এখানে ভিসি কি ছিল, আই এর থেকে 90 ডিগ্রি পিছনের দিকে ছিল। তো একই রকম ভাবে দেখো ঠিক এই দুটোর মতন আই আর আই ওখানেও ড্র করেছি ওই ছবিটায়, আই 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 একই জায়গায় আছে, ভি আর ওর সঙ্গে আমরা ড্র করে দিয়েছি। এবার দেখো ভিএল ছিল এই বরাবর, ভিসি ছিল এই বরাবর। চলো ভাই চলো, চলো ভাই চলো, তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম
তাহলে এই দিকে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সুন্দরভাবে আঁকবো, তাই তো? তাহলে এই দিকে যে আছে সেকে, এই দিকে যে আছে সে হলো VL। সাইমালটেনিয়াসলি আমাদের উল্টো দিকে যে আছে তিনি কে, দেখো এ 90 ডিগ্রি লিড করছে আর একজন 90 ডিগ্রি ল্যাগ করছে, তাই না? মানে একজন 90 ডিগ্রি এগিয়ে থাকছে, একজন 90 ডিগ্রি পিছিয়ে থাকছে। তো স্বাভাবিকভাবেই এটা টোটাল কত হবে? 180 ডিগ্রি এর মাঝখানেরটা। তাহলে এইটা কত বলো ভাই? VC। বুঝতে পারলে খুব পরিষ্কার। এটা অনেকটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রামের মতন, ভেক্টর ডায়াগ্রামই বলা যেতে পারে, ঠিক আছে? ডিরেকশন সমেত আমরা দেখাচ্ছি। তাহলে আমাদের এটা থেকে এই ছবিটার থেকে ছোট করে যদি আমি ছবিটাকে বানাতে চাই, সেই ছবিটা কি হবে? এটার থেকে ছোট করে আমি যদি ছবিটা বানাতে চাই, সেটা এই পেজেই আমি করছি। সেটা হলো গিয়ে হবে এইটা আই এর দিকে, এই দিকে তো রয়েছে, এই দিকে তো রয়েছে আই। আইকে নিয়ে কোনো চিন্তা আমাদের অ্যাকচুয়ালি নাই, কারণ সবাই সিরিজে রয়েছে, এইভাবেই ধরে নিয়েছি। তো ফাইনালি বাকি যারা রয়েছে আমি ওদেরকে, এই দুজনকে একসঙ্গে লিখতে পারি এখানে VL মাইনাস VC, কারণ এই দুটোকে ভেক্টর হিসেবে ধরলে একজন একজনের অপোজিটে, তাহলে বাদ দিলে ওপরটায় VL মাইনাস VC আমরা খুব আরামসে লিখতে পারি। হ্যাঁ কি না? পারি তো? আর এইটাকে কি বলতে পারি? VR হিসেবে বলতে পারি এদিকেরটা। কারেন্টটাকে আমি, আচ্ছা ঠিক আছে চলো কারেন্টটা আমি যদি লিখি, আচ্ছা কারেন্টটাকে বাদই দিলাম, কারণ সবাইকার তো একই সঙ্গে যাচ্ছে, কারেন্টটা আর এখানে দেখালাম না সেই জন্য। আচ্ছা এবার বলো তো দেখি তোমরা, এইখানের মজাটা কোথায়? VL মাইনাস VC কে আমি লিখতে পারি এই দিক থেকে, দেখে বলো। I কমন নিলাম, XL মাইনাস XC লিখতে পারি। আর এই VR কে আমি লিখতে পারি I কমন নিলাম, নিয়ে আবার ব্র্যাকেট কি দিচ্ছি I ইন্টু R। পারি তো? তাহলে দেখো এদিকেও এটার জন্য এই সাইডে এর জন্য I রয়েছে, এর জন্য I রয়েছে। তো I এর জন্য কি কিছু যাচ্ছে আসছে ঘটনাটায়? এই একটা গ্রাফ এদিকে একটা এদিকে, I এর জন্য কি না, দুজনের কাছেই I রয়েছে। কাদের জন্য? I ছাড়া বাকি যেটা পড়ে আছে তার জন্য। তাহলে কি করব আমরা? আর একটা পেজ অ্যাড করব। আর একটা পেজ অ্যাড করার পরে আমরা কি দেখব? তো আমরা এটাকে লিখলাম, আইটাকে বাদ দিয়ে দিলাম, শুধু আর লিখলাম। এইখানটায় যখন আমরা যাচ্ছি, তো ধরে নাও 90 ডিগ্রি আছে, ওটা একটুখানি কম বেশি হয়েছে। তো এখানে আমরা কি লিখতে পারি? XL মাইনাস XC। ভালো করে দেখো, আইটাকে জাস্ট বাদ দিয়েছি, XL মাইনাস XC, এখানে আর, ঠিক আছে? তো এরকম ভাবে লিখতে পারি। তার মানে দেখছি এদের মাঝখানের অ্যাঙ্গেল কত দেখতে পাচ্ছি আমি? 90 ডিগ্রি। তো এরা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? আচ্ছা এই জিনিসটাকে সরাতে পারি পুরোটাকে এদিকে, হ্যাঁ অসাধারণ। এটাকে পুরোটাকে এদিকে সরিয়ে দিলাম লেখাটাকে, ঠিক আছে? এবার আমি এটাকে দেখো, ও আমি এইটাকে আর হিসেবে দেখালাম। এর থেকে 90 ডিগ্রি দূরে কে আছে? XL মাইনাস XC, এখানে আছে আর। তাহলে কি বলছিলাম? এরা তো সেই ভেক্টরের ভাই, তাহলে লব্ধি কোথায় পাই? যেমন ভাবে হয়, কমপ্লিট করো ভাই, টানো ভাই, যাহা পাই তাহাকে আমরা বলি লব্ধি, তাই তো? তাহলে এই লব্ধির মানটা কত হবে ভাই? এই লব্ধির মানটা হবে, এখানে লিখছি, হ্যাঁ, এই লব্ধির মানটা হবে গিয়ে R স্কোয়ার প্লাস, তোমরা জানো মাঝখানেরটার যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে তাহলে এরকমই হবে জিনিসটা, তোমাদের জানা আছে এটা। এবার দেখো
ভালো করে দেখো, এই যে জিনিসটা পেলাম এটাই কি টোটাল রেজিস্ট্যান্সের পার্ট একটা, কিন্তু এটাকে আমরা একসঙ্গে বলবো ইম্পিডেন্স। ঠিক আছে, এটাকে আমরা একসঙ্গে বলবো ইম্পিডেন্স, এটাকে আমরা জেড দিয়ে লিখবো। ঠিক আছে, অর্থাৎ এবার আমরা যদি বলি যে কারেন্ট কত যাচ্ছে, কি হচ্ছে, কখন ভাই কি হবে আমাদের একটু বলো, তাহলে দেখো কারেন্ট ইকুয়ালস টু কি হবে, কারেন্ট ইকুয়ালস টু হয়ে যাবে ই বাই জেড। ই মানে যে ইএমএফটা দিচ্ছি সেটা বাই জেড। তাহলে এই কারেন্টকে সর্বোচ্চ হবার জন্য বা সব থেকে বেশি কারেন্ট যাবার জন্য কি হতে হবে, সব থেকে বেশি কারেন্ট যাবার জন্য কি হতে হবে? দেখো সব থেকে বেশি কারেন্ট যাওয়ার জন্য এই জেডকে সব থেকে কি হতে হবে, সব থেকে কম হতে হবে, মানে সর্বনিম্ন হতে হবে। সর্বনিম্ন কখন হতে পারে, কারণ দেখো এটা তো মানে হচ্ছে ই বাই এই জিনিসটা, এই জিনিসটা এবার সর্বনিম্ন হতে গেলে একে সর্বনিম্ন হতে হবে, আর একে সর্বনিম্ন হতে গেলে কখন সম্ভব, একমাত্র এই জিনিসটা যদি জিরো হয়ে যায়। এই জিনিসটা যদি জিরো হয় তার মানে কি এক্সএল মাইনাস এক্সসি হতে হবে জিরো, তাহলে এক্সএল ইকুয়ালস টু এক্সসি, তাহলে হচ্ছে ওমেগা এল ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এল সি। বহুত মজা আয়া। এখান থেকে কি দেখছি তাহলে ওমেগা ইকুয়ালস টু ফাইনালি 1 বাই রুট আন্ডার এল সি, এবং ওমেগা মানে কি হয় 2 পাই এফ ইকুয়ালস টু 1 বাই রুট আন্ডার এল সি। সেইখান থেকে আমরা বলতে পারছি যে এফ ইকুয়ালস টু 1 বাই 2 পাই রুট আন্ডার এল সি। এইটাকে আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা ওই যে অনুনাদি কম্পাঙ্ক। ঠিক আছে, তো এইটা যখন হচ্ছে তার মানে আমরা কি দেখতে পেলাম, এইটা যখন হচ্ছে এই ঘটনাটা ঘটলে কারেন্ট কি যাচ্ছে সব থেকে বেশি যাচ্ছে, কারেন্ট সব থেকে যখন বেশি যাচ্ছে তখন এটা হচ্ছে। আরে এবার মজাদার বিষয় তো, কারেন্ট যখন বেশি যাবে তখন এটা, আবার কারেন্ট যখন বেশি যাবে তখন কি দেখা যাচ্ছে ওদের দুজনের মিলিয়ে রেজিস্ট্যান্সটাও জিরো হচ্ছে, মানে এল এবং সি এর জন্য ওদের যে রোধের পার্ট সেটা জিরো, সেটা জিরো। তার মানে কি এল আর সি এর কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ তাহলে সার্কিটটাকে কি বলবো আমরা, রেজিস্টিভ সার্কিট, মানে শুধুমাত্র রোধের বর্তনী হয়ে গেল। তার মানে আমরা কি দেখতে গেলাম, সব থেকে বেশি কারেন্ট কখন যেতে পারে, যখন ওর মধ্যে কোনো এল এবং সি এর জন্য কোনো রকম রিঅ্যাক্টেন্স, মানে ওদের যে রেজিস্ট্যান্স ওরা যেটা দিচ্ছে সার্কিটে সেটা থাকবে না, একজন একজনকে মেরে ফেলবে। ঠিক আছে, কি থাকবে সেখানে, শুধুমাত্র রেজিস্ট্যান্সের ক্ষমতা থাকবে সেখানে। ঠিক আছে, আর এটাও মনে রাখবে যখন কারেন্ট সব থেকে বেশি যাবে তখন কি হবে, ক্ষমতাটাও সব থেকে বেশি হবে। এই ক্ষমতা যখন সব থেকে বেশি হবে, এই ক্ষমতা যখন সব থেকে বেশি হবে তখন কি হবে, ক্ষমতা যখন সব থেকে বেশি হবে তখন কি হবে ভাই, মানে পাওয়ার ম্যাক্সিমাম। বোঝা গেছে,
ওকে, এইটুকুন পরিষ্কার। মেন কোশ্চেন এইটুকুন জায়গা থেকেই আসে, আর কিছু জায়গা বাকি রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে করে দিই। ঠিক আছে, চলো এরপরে টিংটং। আচ্ছা, এরপরে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, একটা টুক করে গ্রাফ এঁকে রেখেছি আমি। তো গ্রাফটা কিসের না, কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি। তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্টটা যাচ্ছে সেটার সঙ্গে কম্পাঙ্কের একটা গ্রাফ এরকম একটা দেখানো রয়েছে। বুঝতেই পারছো কারেন্ট কখন ম্যাক্সিমাম হয়, একটু আগেই বলেছি ম্যাক্সিমাম কারেন্ট হয় রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে। যখন রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি চলে কারেন্টটা ঠাক করে উপরে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে F = FR লিখেছি। ভালো কথা। এবার বিষয়টা হচ্ছে এইখান থেকে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তো F = FR মানে এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, অনুনাদি কম্পাঙ্ক, সেটা কখন হচ্ছে এখানে। সেটা কখন হয়, আগের পেজে কি বলেছিলাম না, যখন এই যে যখন কি হয়ে যায় না, এই যে রেজিস্টিভ সার্কিট মানে শুধুমাত্র রোধের জন্য হয়ে যাচ্ছে বর্তনীটা, কিন্তু বাকিরাও তো আছে, মানে রেজোন্যান্ট কন্ডিশনে না হয় বাকিরা জিরো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বাকিরাও তো আছে, তারা তো আর যায়নি। তাহলে দেখো এইটা, এই পয়েন্টটা শুধুমাত্র না হয় ওর জন্য হচ্ছে, গ্রাফটা এত বড়, শুধু এইটুকুন দেখানো হয়েছে। বাঁদিকের একটা ব্যাপার আছে, ডান দিকের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো আমরা বাঁদিকের ব্যাপারটা কি দেখছি, এই বাঁদিকের ব্যাপারটা আমরা মনে রাখবো। এটা মানে কি বলছি, ফ্রিকোয়েন্সিটা যখন এই এফআর এর থেকে তাহলে কম, এইদিকে তো ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক এদিকে, তা এইদিকে যখন থাকছে সেটা কি হচ্ছে, এফআর এর থেকে কম হচ্ছে, মানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অনুনাদি কম্পাঙ্ক থেকে কম হচ্ছে। আর এদিকে যখন থাকছে তখন কি হচ্ছে, বেশি হচ্ছে। মনে রাখবে এই দিকটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে ক্যাপাসিটিভ সার্কিট হিসেবে ধরো, বা ক্যাপাসিটিভ মনে রাখো মানে ধারকীয় ব্যাপার আর কি, মানে ক্যাপাসিটারের জোর বেশি। কিরকম ব্যাপার না, ওই যে আমরা এক্সএল এক্সসি পড়েছিলাম, তার মানে এই দিকটা কি হচ্ছে, এই দিকেতে এক্সসি এর জোর বেশি। মানে আমরা এখানে করলাম না, এই যে এইখানে এক্সএল = এক্সসি হলে তো অনুনাদি হবে। এখানে কি লিখেছিলাম, এক্সএল - এক্সসি, ফর্মুলাতে তো এটা রয়েছে এক্সএল - এক্সসি। এই যে এইখান থেকে দেখো এক্সএল - এক্সসি তো ফর্মুলাতে রয়েছে। তার মানে যখন আমরা বাঁ দিকটায় থাকছি ওই গ্রাফের, সেখানে এক্সির মান বড়, এখানে তো স্কোয়ারের মধ্যে আছে, তো বড় হোক ছোট হোক, এটা প্লাস হোক বা মাইনাস হোক, আলটিমেটলি স্কোয়ার হয়ে প্লাস হয়েই যাবে, তাই না? কিন্তু এইটা থাকা মানে হচ্ছে গিয়ে এই যে এটা মানে এইদিকে ক্যাপাসিটিভ মানে ধারকীয়, মানে কি ব্যাপারটা দাঁড়াবে, এখানের এক্স এল এর ভ্যালুটা এক্সসি এর থেকে কম, তাহলে এক্সসি এখানে বেশি শক্তিশালী, ঠিক আছে? এই দিকেটা কি হচ্ছে, এটাকে আমরা বলছি তাহলে ইন্ডাকটিভ, মানে ওই যেখানে এল এর জোর বেশি, মানে এক্স এল এর জোর বেশি, আবেশীয় একটা ব্যাপার রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এ বাবা, এখানে হচ্ছে কি এক্স এল > এক্সসি। বুঝতে পেরেছি তাহলে এইটুকুন গল্প। খুব ভালো কথা, খুব ভালো কথা। এরপরে কি আছে দেখো, এরপরে আমরা, আচ্ছা পাওয়ার ভার্সেস গ্রাফটা রয়েছে। পাওয়ার ভার্সেস গ্রাফ বলার আগে আমরা একটু এইটা নিয়ে কথা বলি। আচ্ছা এইটা নিয়ে কথা বলার আগে আমরা এটার পরে আর একটা জিনিস বলি। দেখো আমরা কি দেখলাম, এরম তো দেখলাম যে এই বরাবর আমাদের কি হলো, জেড হয়েছিল তো, আর এরকম ভাবে ছিল আমাদের কি, আইটা এইদিকে আমরা রেখেছিলাম, বা আই বলা ভুল, আমরা আর হিসেবে বলি, কারণ আই এর দিকেই তো আর ছিল, আমি এদিকে আর হিসেবে বলি। আচ্ছা চলো, কি আছে এত চিন্তা করার, ওপরে আমরা এক্সএল - এক্সসিও বলেছিলাম। তো এই ছবিটা মনে পড়ে তো, মনে পড়ে নাকি গো এই ছবিটা কি গো, এই যে এখানে যেটা এঁকেছি, দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা ছিল, এটাকে আমি জাস্ট সোজা করে এঁকেছি। এখানে এই ছবিটা কি, এখানে একটা অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল, অ্যাঙ্গেলটা নিয়ে কিছু বলিনি, কারণ কি 90° হলে এটাই ভ্যালু হবে, সেই জন্য অত কথা বলিনি। এইবারে বলবো টিং রং রিং, তাহলে এখানে কত হবে এই অ্যাঙ্গেলটা, আমি চলো থিটাই ধরি বা ফাই ধরি, আমরা ফাই ধরে অভ্যস্ত, বইতে সব তোমরা ফাই দেখতে হবে, তো ফাই বলো, ঠিক আছে না, ফাই বললাম। তাহলে
এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ট্যান ফাই, এই ভ্যালুগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? দশা, ফেজ, এই রিলেটেডই গল্প সব। ট্যান ফাই তাহলে কত হবে, এক্সএল মাইনাস এক্সসি বাই আর। এখান থেকে কস ফাইও হবে, কস ফাই কত হবে না আর বাই জেড। আচ্ছা, সাইন ফাই কত হবে, সান ফাই মানে হবে এক্সএল মাইনাস এক্সসি বাই জেড। তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই শুনেছো, বুঝেছো, দেখেছো, যা করেছো, যে আমাদের এই যে অ্যাঙ্গেলগুলো এলো, এখানের আগের সময় কি বলেছিলাম, যে আমরা যেটা পাওয়ারটা নিই, যেটা আমরা বাইরে যে ক্ষমতাটা ইউজ করতে পারি, আমরা যে পাওয়ারটা নিই এখান থেকে, সেই পাওয়ারটা শুধুমাত্র আর এর অ্যাক্রসে যেটা হয় সেটাই আমরা নিতে পারি। এল আর সি এর অ্যাক্রসে যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা নিতে পারি না, ওগুলো হিট এনার্জি মানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা পরে বলবো হচ্ছে সেই জন্য পাওয়ার ফ্যাক্টর। কারণ এই দেখো আর বাই জেড টোটাল তো রেজিস্ট্যান্সের ব্যাপার তো এরই, তাহলে কি শুধুমাত্র আর এর অ্যাক্রসে যেটা আছে সেই পাওয়ারটা আমাদের কাজে লাগছে, সেই জন্য আর বাই জেড হিসেবে নিলাম। এইটাকে আমরা পরবর্তীকালে বলবো দেখো পাওয়ার ফ্যাক্টর, একটু মনে রেখো, এটাকে পরবর্তীকালে পাওয়ার ফ্যাক্টর বলবো। এই বস্তুটা কি দেখি বুঝতে পারছো যে কি বলেছিলাম, এদের উপরে যেটা রয়েছে, এদের অ্যাক্রসে যেটা হয় সেটা কোনো আমাদের কাজে লাগে না। তো এটাকে আমি বলতে পারি যে যেটা কোনো আমাদের কাজে লাগে না, মানে এটা আমাদের একটা লস ফ্যাক্টর, মানে যে বা হিট এনার্জি কত উৎপন্ন হলো, কতটা তাপ শক্তি উৎপন্ন হলো, এই যদি কোশ্চেনে আসে তাহলে আমি এটা ইউজ করতে পারি, এটার কথা লিখতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? চলো এইবার আমরা আগে বাড়ি। আচ্ছা, এইরকম একটা ব্যাপার রয়েছে। তো পাওয়ার পিটা মানে পাওয়ারই এখানে ক্ষমতা। তো আমরা এইটার কিছু কাজকর্ম করব। এটা হচ্ছে কি দেখো ম্যাক্সিমাম পাওয়ার এই জায়গাটা পিএম হিসেবে বললাম, এটা তার হাফ PM/2, ঠিক আছে? গ্রাফটাকে এইভাবে জাস্ট এখন মনে রাখো, সামনেই পরীক্ষা এসে গেছে। তাহলে পিএম, এটা PM/2, এই PM/2 বরাবর যে যে পয়েন্টে আমরা ধাক্কা খাচ্ছি, ঠিক আছে, এই যে এইটা আর এইটা, সেই দুটোর যে ভ্যালু, এটা পি বাই কি ওমেগা, ফ্রিকোয়েন্সি 2πf যেটা হয়, গ্রাফটা দেখতে একই রকম হবে এদের মধ্যে, কিন্তু আমরা এটা ওমেগা দিয়ে নিচ্ছি কারণ আমরা ব্যান্ডউইথ পড়বো। ব্যান্ডউইথকে কি বলে বাংলায়, পটিপ্রস্থ, ঠিক আছে? এবার আমরা কি দেখছি এখানে পিএম, এটা হলো গিয়ে PM/2। দেখো এই অবধি যেটা নিলাম সেটাকে লিখলাম ওমেগা 1, আর এইখানের যেটা মানটা সেটা হচ্ছে ওমেগা 2, ঠিক আছে? এই অবধি পরিষ্কার বুঝতে পারলে? মানে যেখানে পাওয়ারের হাফ হবে সেই দুটো পয়েন্ট আমরা নেবো, একটাকে বলছি ওমেগা 1, একটাকে বলছি ওমেগা 2। গ্রাফটা এরমই দেখতে, তোমরা জানো এই যে এখানে যেখানে রেজোনেন্স হয়েছে সেখানে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম কারেন্ট যে যদি যায় সেখানে ম্যাক্সিমাম পাওয়ার হবে, কারণ I²R দিয়ে আসে ফর্মুলাটা। ভাবার দুঃখ করার কিছু নেই, বুঝতে পেরে গেছোই? তাহলে দেখো ভাই, এইখান থেকে আমরা কি বলবো, এই যে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ব্যান্ড, তোমরা ব্যান্ডউইথটাই না কথাটা মনে রাখবে, অনেক সময় পটিপ্রস্থর জায়গায় ব্যান্ডউইথ দিয়েই লেখাটা আসে, মানে ওটাই হয়তো বাংলায় লিখে দেয়। তো এটা ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওমেগা 2 মাইনাস ওমেগা 1, এইটুকুনটাকে আমরা ব্যান্ডউইথ হিসেবে বলছি। তাহলে আমরা ব্যান্ডউইথের পর যেটা পড়বো সেটাকে বলি হচ্ছে কিউ ফ্যাক্টর, মানে কোয়ালিটি ফ্যাক্টর, মানে কত ভালো আমাদের কোয়ালিটি যে যন্ত্রপাতি ইউজ করছি সেগুলোর জন্য। এখানে কি হবে দেখো ভালো করে, না এই যে কিউ ফ্যাক্টর, এর ফর্মুলাটা তোমরা ডিরেক্ট মনে রাখবে। এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা হচ্ছে এইটা বাই এইটা, মানে ওপরে থাকবে ওমেগা আর, মানে যে আমাদের রেজোনেন্ট কন্ডিশনে, অনুনাদি কন্ডিশনের জন্য যেটা, সেটা থাকবে ওপরে, নিচে থাকবে ডেল ওমেগা। বোঝা গেছে? এটুকুন পরিষ্কার সবাইকার? এবার দেখো এই ডেল ওমেগা, ডেল ওমেগা মানে আমরা একটা জিনিস মনে রাখবো, এইটার মানে এখন প্রমাণ করে দেখার আর দরকার নেই, জাস্ট মনেই রাখো এটার মানে হয় R/L একটা এলসিআর সার্কিটে, ঠিক আছে? এবার যখন কিউ ফ্যাক্টর বলছি ওমেগা R/এটা, এবার ওমেগা আর মানে কত, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সময় যেটা ওর হয়,
তাই না? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সময় যেটা হয় কত হয়, এই যে কোথায় গেল, এই যে ওমেগা স্কোয়ার ইকোয়াস টু এটা ছিল, তাহলে ফার্স্ট কত ছিল, ওমেগা ইকোয়াস টু কত ছিল, 1/√LC। তাহলে 1 বাই, এখানে কত লিখবো, 1/√LC ডিভাইডেড বাই R/L। ঠিক আছে, এটাকে করলে আমি কি পাবো দেখো, 1/R রুট আন্ডার, এই এলটা ওপরে উঠে যাবে, একটা রুট এল রয়েছে, এই এলটা ওপরে উঠে যাবে, তাহলে রুট এল, তাহলে একটি টুস করে কেটে গিয়ে রুট এল পড়ে থাকবে, আর নিচে সি পড়ে থাকবে, তাই না? তাহলে এটার ভ্যালু হবে, কিউ ফ্যাক্টরের ভ্যালু হবে এটা। আপাতত আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো সামনে পরীক্ষা এসে গেছে, কষ্ট করে মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, মনে রাখতে তো কষ্ট হয়। আচ্ছা, এখানে কি লিখে রেখেছি, একদিকে লিখে রেখেছি এল আর, আর একদিকে রেখেছি সি আর। মানে যদি এল আর সার্কিট হয়, মানে এই একজন রয়েছে আর এই একজন রয়েছে, এসি বর্তনী, ঠিক আছে? এখানের বর্তনীটা হচ্ছে গিয়ে এসি, আর আমি সুইচ দিয়ে জুড়ে দিয়েছি, তাহলে এখানে রয়েছে এল, এখানে রয়েছে আর, যাচ্ছে কারেন্ট। তো এই রকম টাইপের কিছু যদি থাকে, এই একই রকম ভাবে ড্র করে যদি তোমায় করতে হয়, তার মানে এটা কি রকম হবে দেখো, ছবিটা একই রকম ভাবে হবে। কারণ আমরা কি ধরবো না, কারেন্ট কি শিখিয়েছি তোমাদের, কারেন্ট যাচ্ছে এইরকম সিরিজে, তাই না? কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কি হবে, এই দিকেই হবে গিয়ে কে আমাদের ভি আর এই দিকে হবে গিয়ে কি আমাদের ভিএল, তাই না? এইরকম থাকবে গল্পটা। তো এটাকে যদি আমি একটু সোজা করি, এই ছবিটাকেই আমি যদি একটুখানি সোজা করি, না করতে পারলাম না, তো ছাড়ো, অসুবিধা নেই। তো এখান থেকে এইরকম ভাবে তো আমরা আঁকতে শিখেছিলাম, তো এইটা থেকেই দেখো না, খুব সিম্পলি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে করলে কি হবে, এটাকে আমি যদি ড্র করি, এইভাবে আঁকতে শিখেছিলাম তাই বেঁকিয়ে এঁকেছি, সোজা করে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা হলো গিয়ে আর, মাঝখানের অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি, ভি আর মানে কত, আই ইন্টু আর। তো আই সেই কমন নিয়ে কাটতে শিখেছি অলরেডি। তো এখানে আর, এখানে ভিএল মানে কত, এক্স এল মাইনাস এক্স সি লিখতে পারি, এই সরি 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 ভেরি সরি এক্স এল, দেখেছো মুডের মাথায় কি সব বলে দিলাম। এই এক্স এল মানে কত, ওমেগা এল, তাই না? তাহলে এদের মাঝখানে এখন এদের জন্য জেড কত, এইটা, এদের জন্য থিটা বললাম এটাকে, বা ফাই, আচ্ছা ফাই বলি, ফাই সবাই ফাই বলে, আমিও ফাই বলি, এদের জন্য হচ্ছে এটা ফাই। বোঝা গেল কথা? তার মানে আমরা কি দেখতে পেলাম, এখানে জেড ইকলস টু কত ভাই, এখানে জেড ইকলস টু আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার। এখানে আমি যদি ট্যান ফাই বলি, সেটা কত ভাই, ট্যান ফাই মানে হচ্ছে দেখো, উপরে কত ওমেগা এল, নিচে কত আর, তাহলে ওমেগা এল বাই আর। ঠিক আছে, এই যে ত্রিভুজ কমপ্লিট করলে এটা ওমেগা এল হয়ে যাবে, এটা আর। বোঝা গেল? একই রকম ভাবে সিআর সার্কিট, সিআর সার্কিট হলে কি হয়, আচ্ছা আর কে আঁকলাম, এবারে সি কে আঁকি, এই হলো, এই হলো ট্যাও, এসি সোর্স এরকম দিতে হয়, জানো তো, জেনে তো গেছো। এইবার যাচ্ছে কারেন্ট, যাচ্ছে, এই আমাদের আর, আর এই আমাদের সি। তাহলে কি হচ্ছে দেখো বাবুজি, এখানে একই রকম কেস আমরা কি শুনেছি না, এরকম শিখেছিলাম, এই যে যেদিকে আই যাচ্ছে সেদিকেই ভি আর। আর এখানে কি হয়, সি এর ক্ষেত্রে ভোল্টেজটা নিচে, মনে পড়ে ভোল্টেজটা কোথায় ছিল, নিচের দিকে। তাহলে এখান থেকে কেমন হবে, আমি এই যদি ছবিটাকে ভাবি, তাহলে এই দিকে হচ্ছে কি আর, এই দিকে হচ্ছে দেখো কত, 1/ওমেগা সি বলতে পারি আমরা, ঠিক আছে? তো দেখো এইখানে অ্যাঙ্গেল করতে গেলে আমাকে কোন ভাবে আসতে হবে, এরকম ভাবে দেখো উল্টো ভাবে আসতে হলো না, অ্যাঙ্গেলটাই করতে, অ্যাঙ্গেলটাই, তার মানে এটা কি নেগেটিভ অ্যাঙ্গেল আমরা বলতে পারি। এবার দেখো কি হচ্ছে, এইখান দিয়ে চলে যাচ্ছে, এটা কি আসছে, এটা জেড, এখানে জেড এর ভ্যালু কত তোমরা নিশ্চয়ই বলতে পারবে, আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি এর হোল স্কোয়ার, এইভাবে আসবে। তো এইখানে ফাই এর ভ্যালু কত, এইটা হলো ফাই, তাহলে ট্যান ফাই মানে, এখন দেখে কি মনে হচ্ছে, ট্যান ফাই মানে কত, ট্যান ফাই মানে
tan phi মানে 1/ωc 1/ωc বাই আর, তাহলে একেবারে 1/ωc/r পুরোপুরি হয়ে যাবে, তাই না? বোঝা গেছে কথা? কিন্তু হিসেবে আমরা যদি দেখতে চাই তাহলে অ্যাঙ্গেলটা কোন দিকে হয়েছে, দেখো আমরা উল্টো দিকে এসেছি, সেই জন্য এটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলতে পারি। তো আমরা ফাই ইকুয়ালস যখন বলবো তাহলে কি বলবো, ফাইনালি ট্যান ইনভার্স এটাকে কি বলবো, মাইনাস বলতে পারি, উল্টো দিকে অ্যাঙ্গেল করেছি যেহেতু, ঠিক আছে। আর তোমরা যদি বলেই দাও নিচের দিকে বা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে না? ওকে, তাহলে এগুলো বোঝা গেছে। কোশ্চেন এরম ভাবেও দিতে পারে, সবসময় যে এলসিআর দেবে তার কোনো কথা নেই। বললো প্রতিঘাত নির্ণয় করে, প্রতিঘাত মানে কি, জেড, জেড এর বাংলা হচ্ছে প্রতিঘাত, ঘাত প্রতিঘাত, ঠিক আছে। তো তাহলে এরকম একটা দিয়েও বলতে পারে যে নির্ণয় করো, তখন তোমাদের করতে হবে। আগে বাড়া যাক, আমরা এগিয়ে চলি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি লিখে রেখেছি, সাইন স্কোয়ার থিটা বলে এরকম একটা সিম্বল দিয়েছি, সাইন থিটা বলে এরকম একটা সিম্বল দিয়েছি। এটাকে বলে হচ্ছে কিসের সিম্বল বলে বলো তো, গড় মানের সিম্বল। এটা মনে রাখতে হবে, সাইন স্কোয়ার এটা মানে হচ্ছে সাইন স্কোয়ারের গড় মান হয় গিয়ে সাইন স্কোয়ার থিটার হাফ, মানে সাইন স্কোয়ার থিটার যদি হাফ হয় তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি কত হবে, থিটা মানে তো ওমেগা টি, তাই না? এইরকম কত হবে, হাফ। সাইন থিটা হলে কত হয় গড় মান, 0। সাইন ওমেগা টি হলেও কত হবে, 0। গড় মান মানে একটা টোটাল টাইম পিরিয়ডের মধ্যে, একটা টোটাল সাইকেলে, মানে এখানে কি আমাদের এইটাকে বলতে পারি একটা এসি সাইকেল। যদি এরকম গোল পুরোটা ঘুরে আসে তাহলেও বলতে পারি, তাই না? মানে একটা টোটাল টাইম পিরিয়ডের মধ্যে যেটা হচ্ছে সেইটা নিয়ে আমরা এর গড় মানগুলো এইভাবে মনে রাখবো, তাতে আমাদের অনেক সুবিধা হবে। কিরম সুবিধা হবে না, যেরকম ধরো তোমরা আরএমএস ভ্যালু যখন বের করো, আরএমএস এর আমি আর এর ডেরিভেশন করে দেখাইনি কারণ এটা সবাই জানো মোটামুটি। তো আই নট কি, শীর্ষমান। আই নট কি হয়, এটা শীর্ষমান বাই কত হয়, √2 হয়। তো এই যে প্রুফগুলো হয় তখন তোমরা এগুলো ইজিলি ইউজ করতে পারো। মানে ধরো এটা কি হয়, আই, আচ্ছা একটু দেখিয়ে দিই, আই স্কোয়ার কি হবে, সাইন স্কোয়ার, আচ্ছা 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 আচ্ছা, আরএমএস মানে কি, ভালো করে বোঝো, রুট মিন স্কোয়ার। আমরা কি করব, উল্টো থেকে কাজ করব, স্কোয়ার তারপরে মিন তারপরে রুট, এরকম কথা। দেখো স্কোয়ার করেছি, এবারে মিন করব। মিন করা মানে কি, সবাইকে যোগ করতে হবে, যোগ করা মানে ইন্টিগ্রেশনও লিখতে পারি, তাই তো, সবাইকে লিখে ফেললাম কিন্তু সবাইকে যোগ করেছি, তাহলে কি টোটালটা দিয়ে ভাগও তো করতে হবে, এটা ডিটি, তাই না? তার মানে টাইমের রেসপেক্ট করেছে, তো টোটাল টাইম কত হয় 0 থেকে টি, তাহলে কি লিখবো এখানে 1/t, তাই না? তবে তো গড় হবে ব্যাপারটা। আচ্ছা হলো তো, এখানে আবার এই মাইনাসের মতন দেখতে লাগছে এটাকে, দূর। পুরোটাই মুছে দিই, বুঝলে ভাইয়া। চলো কি বলছিলাম, আরএমএস মানে কি বলি আমরা, রুট, ইংলিশটাই বলছি কারণ গড় বর্গ বেগের করে বলতে গেলে বুঝতে উল্টে অসুবিধা হবে। রুট মিন স্কোয়ার এটা তো সবাই জানো, আমরা করি হচ্ছে রুট মিন স্কোয়ার, কাজ করি উল্টো দিক থেকে, মানে স্কোয়ার মিন রুট। কিরকম ভাবে, আরএমএস দেখো এখানে আমরা লিখবো আই স্কোয়ার, স্কোয়ার করে দিয়েছি। এবারে কি করবো, মিন, মিন করতে গেলে কি হবে, আচ্ছা আই স্কোয়ার, আমি ফার্স্ট এটাকে দিলাম না, আই স্কোয়ার মানে স্কোয়ার হলো, মিন করা মানে কি সবাইকে যোগ করতে হবে, কি টোটালটা দিয়ে ভাগ করতে হবে। তো এই যে ইন্টিগ্রেশন মানে যোগ করে দেওয়া, ডিটি হলো 0 to t, মানে টোটালটা জুড়ে যোগ করলাম। তাহলে কি হচ্ছে, এতটা টাইম জুড়ে করেছি তাহলে টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো, স্কোয়ার হলো মিন হলো, ফাইনালি কাকে বসাতে হবে, রুটকে, তাই না? তো এইটার করতে গিয়ে কি হয় দেখো, আই স্কোয়ার মানে কি, আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে। তো আমাদের সাইন স্কোয়ার ওমেগা টি কে কসে নিয়ে গিয়ে হাফ নিয়ে আগে কমন নিয়ে 2 সাইন স্কোয়ার করে 1 মাইনাস কস টু থিটা করার দরকার নেই, আমরা এটা লিখে দিতে পারি সাইডে,
এটা সাইডে লিখে দিতে পারি, মানে এটা হলো তো 1/t হলো তো। তো দেখে নাও এখানে 0 to t লিখলাম। তো আমি কি বললাম, এখানে একটা dt রয়েছে, আই নট স্কোয়ার তো কি, তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, t বাইরে এলো। এবার দেখো এটা কি বলেছি, ভেতরে কি থেকে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি এর মান কত হয় পুরো টোটাল সাইকেলে, কি বললাম, হাফ, তাই তো। তাহলে আমরা এখানে কত লিখবো বাবু, হাফ লিখবো, হাফ লিখবো। অ্যাকচুয়ালি হাফটা টোটাল ভ্যালু, কিন্তু এখানে তো লিমিট আছে 0 to t, তাহলে কার হাফ, টোটালটা কত, টোটাল হচ্ছে t, তার হাফ মানে আপার লিমিটের হাফ করব। তো হলো, খুব সুন্দরভাবে আমরা এক লাইনে লিখে দিতে পারলাম এটাকে। তাহলে এইটা ইকুয়ালস টু এরকম দাঁড়ালো, সো দ্যাট ইজ ইকুয়ালস টু I²/2। ফাইনালি আমরা ওখান থেকে তাহলে কি দেখতে পাচ্ছি, এটা মানে কি হলো, IRMS মানেই তো এটা, মানে এটার উপর একটা রুটগুলো বসিয়ে দাও, কাজ হয়ে গেছে, রুট বসিয়ে দাও। তাহলে এটা থেকে কত আসছে, I0/√2। ঠিক আছে, মানে আমরা এটাকে ইউজ করতে পারি ইন্টিগ্রেশনটাকে হ্যান্ডেল করার জন্য। যেমন তোমরা দেখবে যে আমরা এসেছে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর বলতে গেলে তো আমাকে আগে পাওয়ার PYQ তোমাদের জন্য, তোমরা বারবার বলেছিলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো চাই, তার জন্য সেগুলো জোগাড় করে করা শুরু হচ্ছে আজ থেকে। তো পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরটা বলতে গেলে কি বলতে হয়, পাওয়ার মানে কি জানি আমরা, P মানে কি জানি, V/I। ঠিক আছে ভাই, তাহলে V/I কে আমি কি দিয়ে বলতে পারি, EMF দিয়ে বলতে পারি, E/I, তাই না। তাহলে E/I আমরা কি এখানে বলতে পারি, দেখো ভাই, E ইকুয়ালস টু কত, E0 sin ওমেগা টি বললাম, I ইকুয়ালস টু কি বললাম, I0 sin ধরে নাও ওমেগা টি, হ্যাঁ ঠিকই তো লিখছিলাম, ওমেগা টি -5, I0 sin ওমেগা টি -5 আছে, এখানে মাইনাস কেন দিলাম, কারণ সবসময় তো আর সেম ফেজে থাকবে না, তাই না। যদি আমি শুধু যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে না সেম ফেজে থাকতো, আমরা তো এসি বর্তনীর কাজ করছি, সবসময় থোড়ি না সেম ফেজে থাকবে, ও তো পাল্টাতে পাল্টাতে যাবে। তো সেই জন্য কি হচ্ছে, আমরা বাকিগুলো থাকার জন্য একটা ফাই ধরে নিয়েছি থাকবে, কিন্তু এলসিআর সার্কিট যদি হয়ে যায় তাহলে এখানে দেখো এই ফাই এর মানটা না, এটা জেনারেলি কি হয়, মানে একটা -π/2 থেকে +π/2 মধ্যেই থাকে। তো এটা আমি আর লিখলাম না, চলো মুখেই বলে দিলাম। তো এখানে ওইটাকে বসাবো, ওই ভদ্রলোককে এখানে বসাবো, তাহলে কত হচ্ছে দেখো, E0 sin ওমেগা টি বসালাম, ঠিক আছে। তো টিটা আবার কেমন হয়ে গেছে দেখো, টিটা, হ্যাঁ, ইন্টু I0 সাইনটাকে না ভেঙে দিই, ঠিক আছে, I0 sin ওমেগা টি cos phi মাইনাস cos ওমেগা টি sin phi। মজা দেখো কি হবে এখানে, এটা E0 I0 দুজনকে আমরা আগে নিয়ে নিলাম, সাইনটাকে ভেতরে দিলাম, তাহলে ভেতরে কি হবে, ভালো করে দেখবে খোকারা এবং কুকুরা, সাইন স্কোয়ার ওমেগা টি cos phi মাইনাস সাইন ওমেগা টি cos ওমেগা টি sin phi। ঠিক আছে, সাইন ওমেগা টি cos ওমেগা টি sin phi। তো এখানে আমরা কায়দা মেরে কি বলতে পারি, কায়দা মেরে এখানে, আচ্ছা চলো আর একটা কায়দা হয়ে যাক, E0 হলো I0 হলো, এটা যেমন আছে তেমন লিখি, এখানেই আসল মজাটা আসবে এক্ষুনি তোমাদের, cos phi মাইনাস এইটাকে আমরা কায়দা মেরে এই হাফ করি, হাফ, তাহলে হলে কি হয়ে যাবে, এখানটা 2 sin ওমেগা টি cos ওমেগা টি, মানে আমি এরকম লিখতে পারি যে সাইন, ই বাবা, সাইনের একটা লম্বা হয়ে যাচ্ছে আইটা বাঁশের মতন, সাইন 2 ওমেগা টি সাইন ফাই বলতে পারি আমরা না। তাহলে দেখো भाइयों बहनों, आप लोग यहाँ देखिए क्या मिल रहा है। আমরা কি বুঝলাম, টোটাল একটা টোটাল যে সাইকেল যেটা হবে, টোটাল এসি সাইকেলটার আন্ডারে সাইন স্কোয়ার ওমেগা টি থাকলে এর ভ্যালু কত হবে, কি বুঝেছি, হাফ হবে। এর ভ্যালু কত হবে, সাইন
টু ওমেগা টি, কি বলেছিলাম একটু আগে, থিটা 0 ওমেগা টি হওয়া যা এটাকে সাইন, এখানে আমার টু ওমেগা টিও তাই, মানে স্কোয়ার ফোয়ার তো নেই, 0ই হবে ভ্যালু। ঠিক আছে, তাহলে এইখানটা কি হবে, আমরা কি করলাম, আর অ্যাভারেজ ভ্যালুতে কি, এটাতে কি অ্যাকচুয়ালি সাইন ওমেগা টি কস ওমেগা টিতে রয়েছে, তার মানে কি সাইন ওমেগা টি তো বস্তুটা রয়েছে, ওই তো 0 হয়ে যাবে, 0 দিয়ে ইন্টু করে দেবে, ব্যাস, আর রইলো কি, সব যে যার চলে গেল। তাহলে এইখানটায় কত হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে গিয়ে 0। তো ফাইনালি আমি কি দেখলাম, পি ইকুয়ালস টু কি দাঁড়ালো, এটাকে পি অ্যাভারেজ বলতে পারি, কারণ আমরা যেহেতু টোটাল সাইকেলের রেসপেক্টে আমি অ্যাভারেজ ভ্যালু নিচ্ছি এখন, এটাকে পি অ্যাভারেজ হিসেবে বলতে পারি। পি অ্যাভারেজ কত হয়ে গেল এখানে দেখো, তাহলে এই যে এইটার ভ্যালু হয়ে গেছে কি আমাদের হাফ, তাহলে হাফ আসবে সামনে, হাফ ই নট আই নট কস ফাই। বোঝা গেল, এটা হলো আমাদের সেই পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা। এই ফর্মুলাকে আরো সুন্দর করে, এই ফর্মুলাকে আরো সুন্দর করে আমরা যদি বলতে চাই নকশা মেরে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি আরো, দেখো, ই নট বাই রুট টু, ই নট বাই রুট টু, আই নট বাই রুট টু ইন্টু কস ফাই। ভালো করে দেখো, ই নট বাই রুট টু ইন্টু আই নট বাই রুট টু কস ফাই। তাহলে এই হাফটাকে এইভাবে লিখতে পারলাম। এবার তোমরা চোখের সামনে কি দেখতে পাচ্ছ বলো তো, হ্যাঁ, ও ভাই রে ভাই, তোদের আর এম এস বলা চাই, তাহলে ই আর এম এস এটা কত হবে, আই আর এম এস। তো আমি কি পেলাম ফাইনালি, এই ফর্মুলাটাও আমরা তাহলে মনে রাখবো, আর ফাইনালি আর একটা পেলাম, ওপরেই লিখে দিই নাকি, তাহলে পাওয়ার অ্যাভারেজ ইকুয়ালস টু কি পেলাম এখান থেকে দেখো, ইআরএমএস আইআরএমএস কস ফাই। তো এইখান থেকে আমরা কি দেখলাম, কে রয়েছে এখানে আমাদের, একটু আগে কি বলছিলাম, কস ফাই রয়েছে পাওয়ারের ফর্মুলায়, সেই জন্য এটাকে কি বলে পাওয়ার ফ্যাক্টর। এটাই কসের জায়গায় যদি সাইন থেকে যেত, তার মানে কি হয়ে যেত, ওটা ওটা ওই যে সাইন মনে আছে, সাইন মনে পড়ছে, এই যে সাইন এক্সএল আর এক্সির আন্ডারে, কই গেলি ভাই, হ্যাঁ, এই যে কস মানে আর বাই জেড বলেছিলাম পাওয়ার ফ্যাক্টর, মানে আর এর অ্যাক্রসে যতটা হচ্ছে, আর সাইন হলে কি হবে, এদের অ্যাক্রসে, মানে কি যে পাওয়ারটা আমাদের লস হয়ে গেছে সেইটা হয়ে যাবে। আমরা যদি সাইন বসাই তাহলে এটা রয়েছে আর বাই জেড, বুঝতে পেরেছো? তাহলে এই ফর্মুলাটাকে, সেই কস ফাইটা ওখানে আছে বলে ওটাকে আমরা বলছি কি পাওয়ার ফ্যাক্টর। এইবার এই জিনিসটাকে আমি যদি লিখতে চাই, এরমও লিখতে পারি, এটা পেজ অ্যাড করে নিলাম, ঠিক আছে, তোমরা কিছু মনে করো না, একটু দেখে নাও। তাহলে এখানে কি লিখেছি, আইআরএমএস ইআরএমএস কস ফাই এর জায়গায় কি লিখতে পারি, কস ফাই এর জায়গায় আপাতত কস ফাই লিখলাম, এটা মানে কি আর বাই জেড। মনে পড়ে, মনে পড়ে, হলো। এবার এখানে দেখো আমরা কি পেলাম, মজে সে দেখো, হ্যাঁ, খুব মজা লাগবে এখানটা, ই আর এম এস বাই জেড করে দিলাম, ইন্টু করে দিলাম আর, মানে আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ফর্মুলা আমরা আই স্কোয়ার আর এতদিন পড়ে এসেছি, সেই যে আমাদের বাঁচাচ্ছে এখানেও, সেটাই তোমরা দেখতে হবে। তাহলে দেখো কি হচ্ছে এখানে, এই জিনিসটা মানে কি বলতে পারি, ই আর এম এস মানে ই আর এম এস বাই জেড মানে আই আর এম এস। তাহলে এটা কত হবে, এটা হবে গিয়ে আই স্কোয়ার আর এম এস ইন্টু আর। মনে পড়ে, এই ফর্মুলাই তো আমরা পড়েছি। আর আর এম এস মানে কি, আর এম এস ভ্যালু মানে কি, মানে ওটার ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালুটাই তো তাই। এসির যে মানে একটা এসির কারেন্টের ডিসি ভ্যালু বললে আমরা কি বুঝি, আরএমএসটাই তো বুঝি, তাই না? যদি তোমাদের বলে দেয় যে একটা ইকুয়েশন দেয়া হলো এবং এর কত হবে এর আরএমএস ভ্যালু, এর আরএমএস মানে কি, ওই যে ডিসি ভ্যালুটাই তো, ওইটাই তো আমরা এতদিন পড়ে এসেছি, এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো বোঝা গেল, আয়া মজা। চলো, আচ্ছা, এমনি তো তোমরা জানো নিশ্চয়ই যে আই অ্যাভারেজ ফুল সাইকেল হয়ে গেলে 0 হয়, মানে এগুলো মনে রেখো আর কি। আই অ্যাভারেজ ইকুয়ালস টু 0 ফর ফুল সাইকেল। আই মানে ফুল সাইকেল মানে কোনটা, এই পুরোটার জন্য
আই অ্যাভারেজ ইকুয়ালস টু এই 0.63 আই নট যেটা আছে এটা কতটার জন্য, এই হাফের জন্য। এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো, এগুলো একটু মনে রেখো, ভুলে যেও না, ওটা একদম কমন। পরীক্ষায় কোশ্চেন তো জিজ্ঞেস করতেই পারে। এরপর এসে গেছি পি বাই কিউ, প্রিভিয়াস ইয়ার্স করছেন তোমাদেরই বোর্ডের, খুঁজে খুঁজে পেয়েছি অবশেষে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখতে পাচ্ছ তোমরা, ইটা দেওয়া আছে আরএমএস ভোল্টেজ নির্ণয় করতে বলেছে, খুব সোজা। ই মানে কি হয়, ই মানে হয় ই নট সাইন ওমেগা টি। তাহলে এটা কি, আর এটা কি, এটাকে কি বলে শীর্ষমান। তাহলে শীর্ষমান কত, ই নট ইকুয়ালস টু কত 200, ঠিক আছে। তো ই নট মানে হচ্ছে 200। তাহলে আমরা কি চাইছি, আরএমএস ভোল্টেজ, তাহলে ই আরএমএস চাই। ভোল্টেজ মানে এই ইটাই চাইছি, ই আরএমএস কত হবে, ভেরি সিম্পল হবে। তো ব্যাস বসিয়ে দাও, 200/√2, মানে √2 দিয়ে যদি আমি ওপর নিচে গুণ করি তাহলে কত হয়ে যাবে, ওপরে একটা √2 চলে যাবে, নিচে 2 মানে 100√2 ভোল্ট হয়ে গেল, খুব সহজে। আরো কিছু নির্ণয় করতে দিতে পারছে, এর ওমেগা মানে কি, এটা যদি ফ্রিকোয়েন্সি বলতো তাহলে কি করতে, আচ্ছা করেই দিই। যদি ফ্রিকোয়েন্সি বলা হতো তাহলে কিভাবে করতাম, না এই যে ওমেগা, এখানে ওমেগা মানে কত দেখছি 314, কিছু মনে করো না, হাতের লেখাটা খারাপ হতে পারে, ওদিকে লিখতে অসুবিধা হচ্ছে তাই একটু বাঁ হাতে লিখে দিচ্ছি। তাহলে 314, এই ওমেগা মানে কত হয়, ওমেগা মানে হচ্ছে 2, এটা মানে কত হয় পাই এফ, তাহলে 2πf মানে এটা, তাই তো। পাই এর মান কত 3.14, তাহলে 3.14 দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে এটা কত হয়ে যাবে 100। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 2f ইকুয়ালস টু কত 100, তাহলে f ইকুয়ালস টু কত পেলাম 50 হার্জ। ঠিক আছে, এটা এক্সট্রা জাস্ট বলে দিলাম এখানে থাকার জন্য। তো কেসটা বুঝতে পারলে তোমরা, ওমেগা ইকুয়ালস টু 2πf, তো পাই মানে 3.14, সেটা দিয়ে কেটেছি আর দেখাইনি সেটা। 3.14 দিয়ে 314 কে কাটলে কত হবে 100, তো 2f পড়ে গেল চিকচ্যাক। এখানে কত, অনুনাদের শর্ত কি, আরে কি শর্ত অনুনাদের, কি হতে হবে বলো, আরে এই তো এটাই শর্ত, এটা হলেই সার্কিটটা রেজিস্টিভ হয়ে যাবে। বাকি তো তোমরা জানো, শিখে গেছো। এলসিআর সার্কিটে বলেছে সি এইটা আর, এটা এফ, এটা এল কত, যদি অনুনাদ কত না, এটা হবে যদি অনুনাদ হয়, এ বাবা যদি অনুনাদ হয়, ঠিক আছে। দেখো এলসিআর সার্কিটে সি ইকুয়ালস টু, এখানে একটা আবার জিজ্ঞাসা চিহ্ন কেন দিয়েছি গো, দেখেছো কাণ্ড আমার। আচ্ছা অনুনাদের শর্ত কি বলে দিয়েছি, এলসিআর সার্কিটে সি বলেছে এটা। আচ্ছা সি যদি এটা হয় তাহলে আমাদের কাকে দরকার, এখানে এক্সসি কে দরকার, ঠিক আছে। এক্সসি কত, এক্সসি মানে 1/ωc, তো 1/ωc মানে 1/2πf মানে কত বলেছে 50, সি মানে কত বলেছে এইটা। চলো সব ইন্টু ইন্টু করে একদম জীবনে একদম মেলা লাগিয়ে দিই ইন্টুর। তাহলে এখানে কত হয়েছে, এটা হচ্ছে 100 ইন্টু 20, মানে 100 ইন্টু 20 মানে 2000, তাই তো। তাহলে 2000, আর 2π লিখছি, 2000 মানে 2 এর পিছনে 3টে শূন্য, তো 3টেকে এখানে বাদ দিয়ে দিলাম, ইন্টু এটা করে দিলাম 10⁻³ তাহলে ফাইনালি দেখো এইটাকে ওপরে তুলে দিই, তাহলে কত হয়ে যায়। আচ্ছা এটা না এই লাইনে না করে, এটাকে এই লাইনে না করে আমি ওপরটায় করছি এটাকে, ঠিক আছে। এটাকে আমি জাস্ট ওপরটায় লিখছি, কত হবে ওপরে 1000/2π, ওকে। এক্সেল
এক্স এল মানে কি? ও, আমরা জানি না। এক্স এল মানে আমরা জানি না, আর মানে জানি। আর জেনে কি করবো? আমাদের তো আর না জানলেও চলবে, তাই না? কারণ বলেছে যদি অনুনাদ হয় তাহলে এল কত সেটা বের করতে হবে। তাহলে দেখো, যদি অনুনাদ হয় আমরা কি জানি? এক্স এল ইকুয়ালস টু এক্স সি হবে। অর্থাৎ কি না, এই ওমেগা এলটা মানে হবে এই 1000/2 পাই। তার মানে কি না, ওমেগা মানে কত? 2 পাই এফ হবে, মানে 100 পাই লিখে দিলাম একেবারে, তাই না? এফ কত? 50। এফ 50 দেখতে পাচ্ছ তো, 52 পাই এফ 100 পাই লিখে দিলাম একসঙ্গে, 100 পাই। আর এখানে ভদ্রলোক কে আছে? এল। এল ইকুয়ালস টু, এখানে কি দেখতে পাচ্ছি? 1/3/2 পাই। তো এখানে কাটি দাও, ঢিংচিক 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 ঢিংচিক, ঠিক আছে? তো এল ইকুয়ালস টু কি দাঁড়ালো ফাইনালি? এখান থেকে এটাকে অন্য কালিতে লিখি, এটাই এল ইকুয়ালস টু কি দাঁড়ালো দেখো, এই 10 বাই এল ইকুয়ালস টু দাঁড়ালো হচ্ছে 10/2 পাই স্কোয়ার। এরকমও রাখতে পারি। পাই স্কোয়ার মানে জেনারেলি আমরা 10 ধরেও কাজ করে দিই অনেক সময় সুবিধের জন্য। তো এটাকে যদি আমি 10 ধরি এখন, তাহলে কত হবে? নিচে 10/20 মানে 0.5 হেনরি। বুঝতে পারলাম এইটুকুন? ঠিক আছে, দেখে নাও একবার সুন্দর করে। তো এখানে এই যে ব্যাপারটা করলাম, আমরা কি বলেছিলাম যে পাই স্কোয়ার ইকুয়ালস টু আমরা 10 ধরে নিয়েছিলাম। ধরে নিতে পারি, অ্যাকচুয়ালি 10 হয় না, পাই স্কোয়ার মানে ওই 9.8 9.9-এর কাছাকাছি কিছু একটা হয়। তো আমরা জেনারেলি ধরে নিই অঙ্ক করার সময় এটা। তো তোমরাও ধরতে পারো, ধরলে এটা লিখে দেবে। আর যদি ক্যালকুলেটার ইউজ করো, আমার যেমন এখন হাতে ক্যালকুলেটার নেই, কিছু করার নেই, তোমরা যদি ক্যালকুলেটার ইউজ করো বোর্ড পরীক্ষার সময়, তখন যেটা বেরোবে সেটাই করবে, কোনো অসুবিধা নেই। আগে চলো, এল এর মান বলছি এইটা, এফ এর মান এটা। আবশ্যীয় প্রতিঘাত কত? এর মানে কি? এইসব ঘাত প্রতিঘাত কি হচ্ছে? আবশ্যীয় প্রতিঘাত মানে হচ্ছে এক্সেল। আবেশ কার হয়? আবেশাঙ্ক, আবেশ, এগুলো কাকে নিয়ে কথা? এগুলো হচ্ছে সব এল কে নিয়ে কথা। তাই প্রতিঘাত মানে কি? ওই এক্স এর আত্মীয় স্বজনদের বলে আর কি, যেগুলো আমরা পড়েছি, যেগুলোকে আমরা ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স বলছি, যেগুলোকে আমরা ওই এদের রেজিস্ট্যান্স পার্ট হিসেবে বলি, রিয়াক্টেন্স বলি। তারা একসঙ্গে তো ইম্পিডেন্স বলি, তাকেও কি বলি? তাকে এখানে ওটাকে কি বলা হয় এখানে? প্রতিঘাত। আর এক্সেলটাকে আবেশীয় প্রতিঘাত, আর এক্সিটাকে ধারকের প্রতিঘাত বা ধারকীয় প্রতিঘাত। এল এর মান এটা, এফ এর মান এটা। তো আরে ভাই, এক্সেল এক্ষুনি করে দেবে তোমরা, ঝাপা ঝাপ করে দেবে। তো এটা মানে কত? 2 পাই এফ, 2 পাই এফ ওমেগা মানে 2 পাই এফ। আর কতবার লিখবো জীবনে? তো ইন্টু 50 ইন্টু এল। এলটাও তো বলে দিয়েছে না? হ্যাঁ, এই বাবা, তো বহুত ইজি হ্যাঁ। মিলি হেনরি মানে এইটা করতে হবে। তাহলে কি হলো দেখো, এখানে 3টে শূন্য আর এখানে 10⁻⁻, ঠিক ঘ্যাচাং ঘ্যাচাং কেটে গেল। তাহলে ফাইনালি ঠিক আছে তো, ঠিকঠাক লিখলাম। 10 পাই, এটা 100 ছিল, হ্যাঁ এটা 100 ছিল, 100টা, এখানে একটা, 3টে কেটে গেল, 10 পাই। ঠিক আছে, ওকে ডান। এটা কত লিখবো? এটাকে হেনরি। এবার 3.14ও বসিয়ে দিতে পারো তোমরা, খুব ভালো হলে। এটাকে 3.14 বসালে 31.4 হেনরি বলতে পারো। এই এই বাবা হেনরি না, হেনরি না, ভেরি সরি, আমার নাম মাথা গুলিয়ে গেছে। এটা ওহম লিখবো, ভেরি সরি, কিছু মনে করো না ভায়া। দেখাও যে এসি বর্তনীতে বিশুদ্ধ এলের প্রতি চক্রে গড় ক্ষয়িত ক্ষমতা ইকুয়ালস টু 0। মানে সেটা এতক্ষণ বুঝেইছি যে কোনো ক্ষমতা কাজে লাগে না এল সি এদের। তো সেটাই আবার আমাদের প্রমাণ করে দেখাতে হবে, তাই না? চলো দেখো,
দেখাও যে, কি দেখাতে হবে, উপরে লেখা রয়েছে এসি বর্তনীতে বিশুদ্ধ এল এর প্রতি চক্রে গড় ক্ষয়িত ক্ষমতা 0। বিশুদ্ধ এল মানে আমরা কি বুঝবো? বিশুদ্ধ এল মানে হচ্ছে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। মানে বিশুদ্ধ এলে কি হয়, আই পিছিয়ে থাকে, ভি এগিয়ে থাকে, যেটা হয়। তো আমি যদি লিখি এর জন্য ভিটা এরকম লিখতে পারি, ভি নট সাইন ওমেগা টি। তাহলে এর জন্য আই কত হবে বাবু? এর জন্য আই হবে আই নট সাইন ওমেগা টি। আই কি হবে? পিছিয়ে থাকবে 90 ডিগ্রি, তাহলে -90 ডিগ্রি লিখতে পারি। তো এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে 90 মাইনাস এটা করি, তাহলে এরকম লিখতে পারি যে মাইনাসটা সামনে এলো, আই নট সাইন, আচ্ছা এইখানে দেওয়া উচিত তো ব্র্যাকেটটা, কি করে, হ্যাঁ, তো আই নট সাইন, এটা কত হচ্ছে, 90 মাইনাস ওমেগা টি। ওকে, তো এটা কত হচ্ছে, মাইনাস আই নট কস ওমেগা টি হয়ে গেল ফাইনালি। তো আমাদের কি চেয়েছে? ক্ষমতা। ক্ষমতা মানে কি? পাওয়ার। পাওয়ার মানে কি হয়? ভি ইন্টু আই হয়। ভি মানে কত? ভি নট সাইন ওমেগা টি ইন্টু, আচ্ছা এটাকে একসঙ্গে মাইনাস দিয়েই লিখে দিই, দুঃখের কোনো কারণ নেই, কস ওমেগা টি। ফাইনালি কি দেখছি দেখো, সেই ভি নট আই নট, এই ভি নট আই নট, আচ্ছা মাইনাস দিয়ে দিলাম, চলো, সাইন ওমেগা টি কস ওমেগা টি। আবার সেই পুরানো সেই দিনের কথা, দেখো ভি নট আই নট, এখানে একটা হাফ নিলাম, তাহলে এটা কি হবে? 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি, মানে মাইনাস ভি নট, এই আইটা লিখতে গিয়ে এরকম কেন করে এরকম একটা, বাই 2 ইন্টু সাইন 2 ওমেগা টি। কি হচ্ছে এখানে? মজাটা কোথায়? কি পড়েছি একটু আগে, এটা কি হয়ে যায়? প্রতি চক্রে, মানে কি একটা পূর্ণ সাইকেলে কি হয়ে যায়? একটা পূর্ণ সাইকেলে কি হয়? এর ভ্যালুটা, অ্যাভারেজ ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এটার ভ্যালু আমাদের কত হয়ে যাবে? 0। ঠিক আছে, প্রমাণ হলো। তাহলে চলো পরেরটা দেখি কি আছে। আর ইকস টু বলে দিয়েছি, এল ইকস টু বলে দিয়েছি, সি ইকস টু বলে দিয়েছে, ই ইকস টু বলে দিয়েছে, জেড আর আই নট বের করতে বলেছে। তো এটা ই বলেছে না, ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে ই নট, তাই তো, এটা হচ্ছে ই নট। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ওমেগা, মানে 2 পাই এফ ইকলস টু 2000। ওরে বাপরে বাপ, তো এফ ইকলস টু কত হবে? 1000 বাই পাই। তো কি করতে হবে আমাদের এখানে? ওমেগা, আচ্ছা এল বলে দিয়েছে, সি বলে দিয়েছে, তাহলে এক্স এল বের করতে হবে আমাদের, তাই না? আই নট চেয়েছে, তো জেডও চেয়েছে, জেড যখন চেয়েছে এক্স এল তো বের করতেই হবে। তো ওমেগা এল, এক কাজ করি না, আমাদের এখানে তো ওমেগা নিয়ে কাজ হয়ে যাবে, এটা আর লাগাচ্ছি না, আমরা ওমেগা ডিরেক্ট বসিয়ে দিচ্ছি 2000। তাহলে 2, এখানে দেখো তাহলে কি আছে, 2000 ইন্টু 100 ইন্টু 10⁻³ করে আমি এটাকে টিং রং রিং 200 করে দিলাম। এবার এক্স সি 1 বাই ওমেগা সি কি হবে? 1 বাই ওমেগা সি, ওমেগা মানে কত লিখেছি? 2000, সি মানে কত আছে? 1 মাইক্রোফ্যারাড, মানে জাস্ট 10⁻⁶ বসিয়ে দিলাম,
তাহলে কত হবে দেখো, 3টে জিরো চলে গেল, তাহলে একটা হাফ থাকলো আর ওপরে 1000, মানে এটা হলো ফাইনালি 500। এদেরকে কি বলবো, ইউনিট ওহম। তাহলে এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা, সার্কিটটায় কে বেশি, এক্সি বেশি। তার মানে যদি বলি যে আমরা এটা কোন দিকে, সেই গ্রাফটা এঁকেছিলাম, সেই গ্রাফটা এঁকেছিলাম মনে আছে, এই যে এই গ্রাফটা এঁকেছিলাম, তাহলে এইটা এখন কোন দিকে বসে আছে, এক্সি ও সি বেশি হলে কি হয়, এই দিকের গল্পটা হয় না? ঠিক আছে, বোঝা গেল? তাহলে ক্যাপাসিটিভ সার্কিট বোঝা গেছে। এবার আমরা জেড বের করব, জেড তো বের করতে দিয়েছে। জেড তাহলে কত হবে, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির স্কোয়ার, তো একই ব্যাপার, হোল স্কোয়ার হলে তো মাইনাস সব মুছে যাবে, তো এই দুটো বাদ দিয়ে কত হয় 300, আর এটা আছে 400, তাহলে কত হচ্ছে 400 স্কোয়ার প্লাস 300 স্কোয়ার মাথায় রুট, তাহলে ফাইনালি কত হয়ে যাবে, এটা 500 ওহম। তাহলে জেড বেরিয়ে গেল কত, 500 ওহম। তাহলে আই নট মানে কি বুঝবো, পিক ভ্যালু, শীর্ষ মান। তাহলে শীর্ষের সঙ্গে শীর্ষের সম্পর্ক দেখো, সেই শীর্ষে কত আছে, এই যে এইটা 25, তাহলে কি লিখলাম আমি এখানে 25 বাই কত লিখবো, জেড। আচ্ছা, আই নট মানে হয় ই নট বাই জেড, তাহলে 25 বাই জেড মানে হচ্ছে 500, কেটে দাও, এটা কত হয়ে যাবে 5 বাই 100 মানে 0.05 অ্যাম্পিয়ার। তাই তো কারেন্টটা দাঁড়ালো 25/500, তাই দাঁড়ালো। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে আমাদের প্র্যাকটিসও হয়ে গেল কি ধরনের কোশ্চেনগুলো আসে। এরপর যে ওয়ার্কশিটটা দেব সেইটা একটু তোমরা প্র্যাকটিস করবে, যে অঙ্কগুলো আটকাবে সেগুলো কমেন্টে একটু জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওটার করার শেষে সেইগুলো একটু ডিসকাস করে দেবো। এবং আগের চ্যাপ্টারগুলো যে ধরনের পিওয়াইকিউ তোমাদের দরকার সেটা যদি তোমরা ওখানে বলো, তাহলে প্রত্যেকটি ক্লাসের এখন শেষের কিছুটা সময় জুড়ে আমরা সেই পিওয়াইকিউগুলো ডিসকাস করে দেবো। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।